ফার্স্ট অফ অল, এক বাচ্চার বাপ উনি, তাই উনি নেভির ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার, আমার তাতে বিন্দুমাত্র যায় আসে না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। তৃষা তীব্র চিৎকারে কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যদের মধ্যে বিশেষ কোনো বিকার দেখা গেল না। ভাবি শায়লা বেগম পাষাণ মূর্তির ন্যায় নির্বিকার চিত্তে বসে আছেন, আর বড় ভাই তৌফিক সাহেব অপরাধীর মতো মস্তক অবনত করে নিঃশব্দে অবস্থান করছেন। তৃষা সদ্য কলেজে পদার্পণ করেছে বলা যায়। চঞ্চলতা তার স্বভাবজাত। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের অত্যন্ত মনোযোগী একজন শিক্ষার্থী। বাড়ি সুবর্ণনগর গ্রামে হলেও পড়াশোনার খাতিরে শহরে থাকে সে। তবে দুদিন আগে বড় ভাইয়ের অসুস্থতার খবরে হন্তদন্ত হয়ে জরুরি ভিত্তিক ছুটি নিয়ে আজ হোস্টেল থেকে ছুটে এসেছে সে। অথচ বাড়ি এসে দেখলো ভাইয়ার অসুখটা আসলে একটা বাহানা মাত্র। আসল উদ্দেশ্য তাকে বিয়ে দেওয়া। সাধারণ বিয়ে হলে তার হয়তো কোনো আপত্তি থাকতো না, কিন্তু যখন শুনল তার পাত্র আরজু এহসান শায়লা বেগমের দুঃসম্পর্কের আত্মীয় এবং নেভির দাপুটে ক্যাপ্টেন, তৎক্ষণাৎ বেঁকে বসেছে সে। কারণ একটাই, আরজু বিপত্নিক। শুধু তাই নয়, তার 5 বছরের একটা মেয়েও আছে। তৃষা ফুঁসতে ফুঁসতেই বলল, ভাই তুমি অন্তত কিছু বলো। আমি এভাবে মিথ্যে বলে ডেকে এনে এ বয়সে একটা বাচ্চার মায়ের চেয়ারে বসিয়ে দিতে চাইছো? শায়লা বেগম এবার মুখ খুললেন, গলা স্বর তীক্ষ্ণ করে বললেন, অনেক তো হলো বাবা মা মরা ননদকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি। এখন আমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবি? ভালো পাত্র পেয়েছি তাই সম্বন্ধ করেছি। তোর ভালোর জন্যই বলছি তৃষা, জেদ করিস না। ভাবির মুখের এই কর্কশ কথাগুলো তৃষার বুকে তীরের মতো বিঁধল। নিজের ভাইকেও আজ কেমন যেন অচেনা মনে হচ্ছে তার। তৌফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষা, আর্য মানুষ হিসেবে খুব ভালো। তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে রে বোন আমার, আর জেদ করিস না। তৃষা বরাবরই বড্ড একগুঁয়ে। জেদার ক্রোধে প্রকম্পিত কণ্ঠে সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না ভাইয়া। বড্ড ভেবেছো আমায় নিয়ে। এবার আমার চিন্তা আমাকেই করতে দাও। এ বিয়ে আমি করবো না, করবো না মানে করবোই না। শায়লা বেগম অত্যন্ত ধূর্ত রমণী। আর্যর সাথে বিয়ে হলে তৃষার ভবিষ্যৎ করবে কিনা সে ব্যাপারে তার কিচ্ছু যায় আসে না। তিনি চিন্তিত নিজের ভবিষ্যৎ নিয়ে। আর্যর সাথে তৃষার বিয়ে হলে তার ভবিষ্যৎ আর তার ছেলেমেয়ের ভবিষ্যৎ পরিষ্কার। শায়লা বেগম এবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তৌফিক নেওয়াজের দিকে আঙ্গুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, এই জন্যই বলেছিলাম বোনকে বেশি আশকারা দিও না। শুনলে না আমার কথা, পাঠালে শহরে পড়াতে। এখন বুঝছো তো ঠেলা? এত বড় মেয়ে এখন মাথার ওপর চড়ে নাচছে, মুখে মুখে তর্ক করছে, আমাদের খেয়ে পড়ে আমাদেরই অপমান করছে। তৌফিক সাহেব অসহায়ের মতো মিনমিন করে বলল, আরে ও তো ছোট মানুষ, হুট করে সব শুনে ঘাবড়ে গেছে। ছোট মানুষ? শায়লা বেগমের ব্যঙ্গাত্মক হাসিতে ঘর যেন কেঁপে উঠল। 18 বছর বয়স হয়েছে, একে ছোট মানুষ বলে না। আর কতকাল আমাদের হাড় মাস জ্বালিয়ে এখানে পড়ে থাকবে? আমরা কি নিজেদের সন্তানদের বাদ দিয়ে আজীবন ওর পেছনে টাকা ঢালবো? ক্যাপ্টেন আর্যর মতো পাত্র কপালের জোটা ভাগ্যের ব্যাপার। আর্যর হাত ধরে এই পরিবারে উন্নতি আসবে বলেই তো আমি এত খাটছি, আর উনি এখন নখরা দেখাচ্ছেন। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভাবির কথাগুলো তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করল। সে বুঝতে পারল এই বাড়িতে তার অবস্থান এখন কেবলই একজন বোঝা হিসেবে। তার পড়াশোনা, তার স্বপ্ন সবই শায়লা বেগমের চোখে অপচয়। শায়লা বেগম থামলেন না, আরও বিষ ঢেলে বললেন, নিজের মা বাপ তো নেই, এখন আমরা মরে গেলেই তো বাঁচিস। তাহলে বুঝতি দুনিয়া কত কঠিন। আমাদের ঘাড় মোটকে খেয়ে এখন সতীপনা দেখানো হচ্ছে। রাজি না হলে আজই হোস্টেলে চলে যা, আর কোনোদিন এই বাড়ির মুখ দেখবি না। আমরাও দায় মুক্ত হই। তৌফিক সাহেব অপরাধীর মতো মাথা নিচু করে রইলেন। নিজের আদরের বোনটার দিকে চেয়ে একটা প্রতিবাদ করার সাহসও তার নেই। তৃষার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই সে সেটা মুছে ফেলল। জেদটা এখন আর বিয়ে না করার উপর নেই, বরং এই বাড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার উপর চেপে বসেছে। শায়লা বেগমের প্রতিটা কথা তাকে বুঝিয়ে দিয়েছে এখানে তার মায়ার কোনো দাম নেই। তৃষা কাপা কাপা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, থামো ভাবি, আর একটা কথাও বলবে না। আমি বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে কতটা অপছন্দের। তোমাদের ঘাট থেকে নামার জন্য যদি এই বিয়েটাই সমাধান হয় তবে আমি রাজি। তৌফিক সাহেব চমকে উঠে ডাকলেন, তৃষা। তৃষা ভাইয়ের দিকে না তাকিয়ে শায়লা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, করবো আমি বিয়ে, আজই করব। তবে মনে রেখো ভাবি,
আজ এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি মানে চিরকালের জন্যই নিচ্ছি। শায়লা বেগমের মুখে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। তিনি ব্যস্ত হয়ে বললেন, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঈশার বাবা, যাও আয়েশা কাকিমণিদের খবর দাও, ওরা তো আজই আসতে চেয়েছিল। আর কাজী সাহেবকেও বলে রাখো আজ রাতেই শুভ কাজটা সেরে ফেলি। তৃষা ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল, অথচ তার চঞ্চল মনটা আজ নিথর হয়ে গেছে। যার সাথে জীবন শুরু হতে যাচ্ছে তার প্রতি কোনো ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ, আছে কেবল এক বুক অভিমান আর নিরুপায় হয়ে মেনে নেওয়া এক নিয়তি। পৌষের শেষ প্রহর আসন্ন, দিবালোক ম্লান হয়ে আসাতে ছায়া বিস্তার দীর্ঘতর হয়েছে। আকাশ প্রান্তে গোধূলির রাঙা আভা যেন কোনো এক বিদায় ব্যথার করুণ রাগিনী আলাপ করছে। নীল দিগন্ত কমলাভ রঙে রঞ্জিত। আর্যদের গাড়িটা এসে থামল সুবর্ণনগর গ্রামে শান্ত প্রান্তর চিরে এক সুদৃশ্য অট্টালিকার সম্মুখে। বাড়িটি 2 তলা বিশিষ্ট, উপরে তৃণ সবুজ রঙের টিনের ছাউনি, যা শহরের মানুষের কাছে টিনশেড হিসেবে পরিচিত। চারিদিকে পরিপাটি বাগান আর কারুকার্যময় স্থাপত্য বলে দেয় এই পরিবারটি কেবল বিত্তবাড়ি নয়, যথেষ্ট রুচিবোধ সম্পন্ন। গাড়ির ভেতরে ক্যাপ্টেন আর্য এহসানের মুখচ্ছবি শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশের মতো গম্ভীর, ললাটে চিন্তার সূক্ষ্ম রেখা। এই পরিণয়ে তার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না, বরং এক প্রকার বাধ্য হয়েই সে আজ এখানে উপস্থিত। এই পরিণয়ে তার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না, বরং এক প্রকার বাধ্য হয়ে সে আজ এখানে উপস্থিত, যার জন্য নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে আসা সেই সহধর্মিনীর দেওয়া ধোকার পর তার জগৎটা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে তার 5 বছরের মেয়েটি, যার কথা একটিবারও ভাবেনি মা নামক মানবটি, সেই চঞ্চলা প্রজাপতি এখন এক বিষণ্ণ ছায় পরিণত হয়েছে। বাবার সান্নিধ্য ছাড়া সে এক মুহূর্ত স্থির থাকতে পারে না, এমনকি কক্ষের বাইরে পর্যন্ত পা বাড়ায় না। অথচ পেশার তাগিদে আর্যকে দিনের অধিকাংশ সময় সমুদ্রের নোনা জলে আর রণতরীর ব্যস্ততায় অতিবাহিত করতে হয়। প্রাণপ্রিয়তমা হিসেবে স্বীকৃতি দেওয়া কালনাগিনী সেই প্রতারণার বছরখানিক অতিক্রম হলেও আজও আর্য জগৎটাও বড্ড অগোছালো। তার উপর মাতৃহীনা ছোট্ট মেয়েটি তার চোখের মণি। মেয়েটি সামান্য কষ্ট সহ্য করা সম্ভব হয় না আর্যর পক্ষে। তাই বিয়েতে বিন্দুমাত্র ইচ্ছা না থাকলেও শুধু মেয়ের মুখের দিকে চেয়ে চাচির কথায় রাজি হয়েছে সে। গাড়ি থেকে নামার আগে আর্য একবার নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলল। নীল দিগন্তের কমলাভ আভা তখন ক্রমশ গাঢ় অন্ধকারে লীন হতে শুরু করেছে। তৌফিক সাহেব গাড়ির শব্দ পেতেই ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে এলেন। মুখে মেকি হাসি রেখা থাকলেও দৃষ্টিতে অপরাধবোধের ছায়া। শায়লা বেগমও ভেতর থেকে উৎসুক নয়নে তাকিয়ে আছেন। তার আকাঙ্ক্ষার সিদ্ধি বুঝি এই মুহূর্তে হতে চলেছে। অন্দরমহলে তৃষার শয়নকক্ষে তখন কৃত্রিম উৎসবের আয়োজন চলছে। বাতাসের আর্দ্রতায় পৌষের হাড় কাঁপানো শীতের চেয়েও বেশি অনুভূত হচ্ছে এক থমথমে নীরবতা। তৃষার ছোটবেলার 2 সখী ওহি আর সিয়া, তাকে বিবাহের সাজে সাজাতে ব্যস্ত। পাড়ার চঞ্চল মেয়েদের স্বভাবসুলভ কৌতূহল আর হাসাহাসি আজ যেন তৃষার কানে তপ্ত বালুর মতো বিচ্ছে। ওহি ওর চুলে ফুল গুছতে গেল, তৃষা ঝাটকা দিয়ে মাথাটা সরিয়ে নিল। ওহি মুখ ছোট করে বলল, আরে তৃষা, অন্তত একটু তো হাস। শুনলাম বরের নাকি হ্যাপি পার্সোনালিটি, নেভার ক্যাপ্টেন বলে কথা, তার উপর দেখতেও নাকি দারুণ। তৃষা আয়নার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল, পার্সোনালিটি দিয়ে কি ধুয়ে খাবো? আফটার অল উনি এক বাচ্চার বাপ। তোদের কাছে এটা দারুণ মনে হতে পারে, আমার কাছে জাস্ট একটা ট্র্যাপ। এতই যখন পছন্দ, জানা নিজে গিয়ে বিয়ে করে আয়। কে মানা করেছে? সিয়া ফিসফিস করে বলল, উফ তৃষা, কিসব বলছিস? বাচ্চার মা হবি তো কি হয়েছে? ক্যাপ্টেনের ওয়াইফ হওয়ার সুযোগ কি সবাই পায়? আর এমনিতেও তোর তো বাচ্চা অনেক পছন্দ। ওটা ওয়াইফ না, সেকেন্ড ওয়াইফ সিয়া। আর সেকেন্ড ওয়াইফ হওয়ার শখ আমার কোনো কালেই ছিল না। আর এটা ঠিক যে আমার বাচ্চা অনেক পছন্দ, কিন্তু তা বলে অন্যের বাচ্চার মা? নিজের পড়াশোনা, ক্যারিয়ার সব বিসর্জন দিয়ে আমি অন্যের বাচ্চার ন্যানি হতে যাব কোন দুঃখে? তৃষার প্রতিউত্তরে ওহি সিয়া রীতিমতো চুপসে গিয়েছে। তবে তৃষা দমেনি, আরো কিছু করার কথা শোনানোর জন্য তৈরি হচ্ছে সে। ঠিক তখনই ঘরে ঢুকলেন শায়লা বেগম। তৃষার তেরা কথাগুলো ওনার কানে গেছে। তিনি কপালে ভাঁজ ফেলে বললেন, তোর ড্রামা কি শেষ হবে না তৃষা? বাইরে গেস্টরা এসে বসে আছে আর তুই এখানে ফ্রেন্ডদের সাথে সিন ক্রিয়েট করছিস। তৃষা উঠে দাঁড়ালো। পরনের শাড়িটা যেন ওর কাছে একটা বোঝাও। ভাবির চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, সিন আমি ক্রিয়েট করছি না ভাবি, তোমরা করছো। যে নাটকটা শুরু করেছো সেটা শেষ দেখার জন্যই তো এখানে বসে আছি। চলো, কোথায় যেতে হবে? শায়লা বেগম মনে মনে রেগে গেলেও এখন তা দেখালেন না, কারণ আজকের রাতটা পার করতে পারলে ওনার আপদ বিদায় হবে। ট্রিনি তৃষার হাত ধরে একরকম টেনে নিয়ে যেতে যেতে বললেন,
এই তেজটা যেন বাসর ঘরেও থাকে, তখন বুঝবি দুনিয়া কত কঠিন। আমি না হয় বুঝবো দুনিয়াটা কঠিন কতটা, তবে তোমার নিজেরও কিন্তু একটা মেয়ে আছে ভাবি, তাকেও এইভাবে জীবনের বাস্তবতা শেখাবে তো। শায়লা বেগম ক্রোধিত দৃষ্টিতে তাকালো তৃষার দিকে। তৃষা জবাবে বাঁকা হাসলো শুধু। অতঃপর নিজেই নেমে গেল নিজের তলার উদ্দেশ্যে একা একাই। বৈঠকখানে এক ভারী স্তব্ধতা, মাঝখানে একটা কারুকাজ করা পর্দা টাঙানো হয়েছে। এক পাশে পুরুষদের মজলিস, অন্য পাশে অন্দরমহল। পর্দার এপাশে আর্য এহসান পাথরের মূর্তির মতো বসে আছে। তার পরনে সাদা ফরমাল শাটা, চোখে মুখে এক বিষণ্ণ গাম্ভীর্য। আর পর্দার ওপাশে ক্রোধিত তৃষা। কাজী সাহেব গম্ভীর গলায় তৌফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, বাবার নাম তো মরহুম আহমদ নেওয়াজ, তা আপনিই কি কন্যার অলি? তৌফিক সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব এবার তৃষার উদ্দেশ্যে বললেন, বা অভিভাবক? মা তৃষা, শোনো, তোমার ভাই তৌফিক নেওয়াজ সাহেবের উপস্থিতিতে আর্য এহসানের সঙ্গে তোমার বিবাহ স্থির হয়েছে। মোহরানা ধার্য করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা। এই মোহরানা এবং উপস্থিতি সাক্ষীগণের সামনে তুমি কি এই বিবাহে রাজি আছো? সম্মতি থাকলে 3 বার বলো, কবুল কবুল কবুল। তৃষা কয়েক সেকেন্ড চুপ করে রইল। ঘরের প্রতিটা মানুষ তখন নিঃশ্বাস বন্ধ করে আছে। তৃষার মনে হচ্ছিল এই কবুল শব্দটা তার সমস্ত স্বপ্নের সমাধি। কিন্তু শায়লা বেগমের সেই বিষাক্ত কথাগুলো তার কানে বাজতে সে চোয়াল শক্ত করে নিল। অত্যন্ত নির্লিপ্ত আর শীতল কণ্ঠে সে শুধু বলল, কবুল। 3 বার এই শব্দের উচ্চারণে ঘরভর্তি মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। কাজী সাহেব এবার খাতাটা নিয়ে পর্দার ওপাশে আর্যর কাছে গেলেন। সেখানে সাক্ষীদের সামনে তিনি একইভাবে প্রশ্ন করলেন, জনাব আর্য এহসান, আপনি কি সাক্ষীগণের উপস্থিতিতে তৃষা নেওয়াজকে 5 লক্ষ টাকা মোহরানা সাপেক্ষে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? আপনিও 3 বার বলুন, কবুল কবুল কবুল। আর্যর কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে কোনো অফিসিয়াল ডকুমেন্টে সই করছে। একদম নিরেট গলায় সে 3 বার উচ্চারণ করল, কবুল। বিয়ে সম্পন্ন হতেই কাজী সাহেব হাত তুললেন মোনাজাতের জন্য। তৌফিক সাহেব ফুপিয়ে কেঁদে উঠলেন। মোনাজাতের সেই করুণ সুর আর আমিন ধ্বনিতে ঘরটা ভারী হয়ে উঠল। সবাই যখন নতুন দম্পতি সুখের জন্য দোয়া করছিল, তৃষা তখন মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসছে। যে সম্পর্কের ভিত্তিই হলো জেদার অবজ্ঞা, সেখানে সুখ আসবে কোথা থেকে? মোনাজাত শেষ হতে শায়লা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মিষ্টি বিতরণে। আর্যর কাকিমা তৃষার চিবুক ছুঁয়ে দোয়া করলেন। অতঃপর সকলে উপস্থিত হলো আর্যর কাছে। বিয়ে শেষে বরকনে দেখা হবার মুহূর্ত এটি। যেহেতু তারা একে অপরকে আগে কখনো দেখেনি, তাই এই মুহূর্তে দেখা করানোর জন্য তৎপর সকলে। আর্যর কাকি হামিদা বেগম তখন থেকে তাড়া দিচ্ছে আর্যকে, কিন্তু অপরপক্ষকে দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আর্যর, তাই উঠে বসছে না সে। তবে এবার আর রক্ষে হলো না। তৌসিফ সাহেব নিজেই আসলেন বোন জামাইয়ের কাছে। তার সম্মান রক্ষার্থে আর্য ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সুঠাম দেহের অধিকারী আর্য, তবে বিয়ের পাত্র হলেও তার পরনে নেই কোনো পাঞ্জাবি। গতানুগতিক পোশাকে আবৃত তার দেহ। চৌকস মুখাবয়ে বিরক্তি স্পষ্ট। পর্দা সরিয়ে অপর পাশে যাওয়ার আগে হঠাৎ পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। এই অসময়ে ফোনের এই কর্কশ আওয়াজে উপস্থিত সবাই চমকে উঠলেন। আর্যর ভ্রু কুঁচকে গেল। ফোনের স্ক্রিনে হেডকোয়ার্টার্স লেখাটা ভেসে উঠতে তার পেশাদার সত্তা জেগে উঠল। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল। উপস্থিত সবার দিকে একবার দৃষ্টিপাত করে সে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে আসা জরুরি নির্দেশ শুনে আর্যর কণ্ঠস্বর বদলে গেল। সে অত্যন্ত গম্ভীর আর সংক্ষেপে বলল, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড, আই ওয়ান মাই ওয়ে। ফোনটা পকেটে রেখে সে তৌফিক সাহেবের দিকে তাকালো। তার কণ্ঠে এখন আর জামাতার মোলায়েম ভাব নেই, বরং কমান্ডিং অফিসারের দৃঢ়তা। সে বলল, তৌফিক সাহেব, আমি অত্যন্ত দুঃখিত। নেভাল হেডকোয়ার্টার থেকে জরুরি তলব এসেছে। সাগরের প্রতিকূল পরিস্থিতি আমাকে এখনই জয়েন করতে হবে। শায়লা বেগম আকাশ থেকে পড়লেন, বলেন কি? এই তো মাত্র কবুল বললেন, এখনই চলে যাবেন? অন্তত মিষ্টি মুখটা। আর্য তাকে থামিয়ে দিয়ে শান্ত কিন্তু শীতল কণ্ঠে বলল, ডিউটি ফার্স্ট। দেশের জরুরি অবস্থায় মিষ্টি খাওয়ার অবকাশ আমার নেই। আমি চলে যাচ্ছি, বাদ বাকি সবাই কাকের সঙ্গে চলে যাবে। নির্লিপ্ত কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলেই সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করলো আর্য। উদ্দেশ্য মেয়ের সঙ্গে একটিবার দেখা করা, তাই সদ্য বিবাহিত রমণীকে দেখা বা বিবাহের কোনো কার্যক্রম সম্পন্ন করার পিছুটান রইল না তার। সকলের অবাক দৃষ্টিকে এক প্রকার অবজ্ঞা করে বেরিয়ে গেল বিয়ের মজলিস হতে। ব্যস্ততম রাজধানীর যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে যেন এক টুকরো স্নিগ্ধ শান্তির আশ্রয় আর্যের শুকনির। সুউচ্চ দালানকোঠার ভিড়ে আর্য এহসানের এই ফ্ল্যাটটি একেবারেই ভিন্ন। একসময় এখানে আর্যর জীবনে পূর্ণতা ছিল প্রিয় অর্ধাঙ্গিনী আর ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুন্দর ছোট্ট সংসার। কিন্তু মহাকালের অমোঘ
নিয়মে আজ সেই সব ছায়া বিলীন হয়েছে। বর্তমানে এই বিশাল অট্টালিকার অধিপতি একমাত্র আর্য, আর তার একমাত্র ধ্রুবতারা তার 5 বছরের মাতৃহীনা কন্যা। আর্যর আত্মীয় পরিজনদের বাস শহরের অন্য প্রান্তে। কাকিমা কিংবা অন্য চাচিরা কালে ভদ্রে এলেও এই গৃহের প্রতিটা কোণ যেন আর্যর গম্ভীর ব্যক্তিত্ব আর নির্জনতার সাক্ষ্য দেয়। তবে আজ পরিস্থিতি ভিন্ন। শুভ বিবাহ উপলক্ষে নিস্তব্ধ এই পুরীতে প্রাণের স্পন্দন জেগেছে। আত্মীয় স্বজনদের কলকাকলিতে ঘর আজ মুখরিত। তবে আত্মীয় বলতেও গুটি কয়েকজন, আর্যের কিছু কাজিন আর চাচা চাচি। তবে আর্যর বাবা মা সম্পর্কে এখনো কিছু খোলাসা হয়নি তৃষার সম্মুখে। তৃষারা এসে পৌঁছেছে একদিন বাদে সন্ধ্যার কিছুটা পর। ঘড়ির কাঁটা এখন রাত 8:10 ঘরে। তৃষা লক্ষ্য করলো বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর। যদিও বিরক্তি আর অভিমানে তার দৃষ্টি অবনত, তবুও যতবার সে চোখ মেলেছে ততবারই অনুভব করেছে গাম্ভীর্যের মোড়কে আবৃত থাকলেও এই গৃহের আনাচে কানাচে এক অনাবিল প্রশান্তি বিরাজমান। তবে একটি বিষয়ে তৃষাকে বড্ড অবাক করছে। ড্রয়িং রুম থেকে শুরু করে করিডোর, কোথাও আর্যের কোনো আলোকচিত্র নেই। সাধারণত মানুষের বসার ঘরে কত শত স্মৃতি সাজানো থাকে, অথচ এই বাড়িতে আর্য যেন এক অদৃশ্য ছায়া। দেয়াল জুড়ে কেবল সমুদ্রের উত্তাল ঢেউ আর দিগন্তের ছবি। যেন এই বাড়ির অধিপতি নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হামিদা বেগম তৃষার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বললেন, কি দেখছো মা? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো? আর্য তো এমনই, নিজের কোনো ছবি ঘরে রাখা ওর 2 চোখের বিষ। ও বলে স্মৃতি নাকি মনে রাখতে হয়, দেয়ালে নয়। তৃষা মনে মনে ভাবল, স্মৃতি নাকি আবার অস্তিত্বহীন। তার বান্ধবীরা বলেছিল আর্যর হেভি পার্সোনালিটি, কিন্তু এই বাড়িতে পা দিয়ে তৃষার মনে হলো সে কোনো মানুষের ঘরে নয়, বরং এক রহস্যময় দুর্গে সে প্রবেশ করেছে। তবে সামাজিকতার রক্ষার্থে মৃদু হেসে সে বলল, সমস্যা নেই আন্টি। হামিদা বেগম তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, আন্টি নয় মা, কাকিমা বলো আমায়। আমি আর্যর ছোট চাচি। ওর মার মৃত্যুর পর থেকে ছেলেটা আমার কাছেই মানুষ হয়েছে। তৃষা প্রতি উত্তরে মৃদু হাসল। হামিদা বেগম ফের বললেন, এখন থেকে এই নিষ্প্রাণ বাড়িটাকে আবার প্রাণবন্ত করার দায়িত্ব কিন্তু তোমার মা। পারবে তো সময়ের স্রোতে হাসি আনন্দ লীন হয়ে যাওয়া বাড়িটাকে পুনরায় হাস্যোজ্জ্বল করতে? কথাগুলো সংক্ষিপ্ত, তবে তার গভীরত্ব পরতে পরতে অনুভব করল তৃষা। হৃদয়ে হঠাৎ সূচনা হলো অযাচিত কম্পনের। সে জানে প্রতিশ্রুতি রক্ষা করা কতটা কষ্টসাধ্য, বিশেষত প্রতিশ্রুতি যদি হয় অপছন্দের কিছুকে ঘিরে। সে দিকবিদিক খুঁজে না পেয়ে হঠাৎ বলল, আমি একটু ওয়াশরুমে যেতে চাই কাকিমা। হামিদা বেগম বিচলিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ পাশে থাকা মেয়ে সাবরিনাকে ডেকে বললেন, সাবু, ভাবিকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দাও তো। সাবরিনা আর মৃত্তিকা হামিদা বেগমের মেয়ে। সাবরিনা তৃষার বয়সী হলেও মৃত্তিকা বয়সে সামান্য ছোট। সাবরিনা সোফায় বসে চিপস খাচ্ছিল। মায়ের আদেশ পেতে দ্রুত তৃষার হাত ধরে আন্তরিক কণ্ঠে বলল, চলো ভাবি। তৃষা হাঁপ ছেড়ে বাঁচল যেন। সে ভালো করেই জানে ওয়াশরুম যাওয়াটা বাহানা মাত্র, তবুও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার থেকে মিথ্যা বলে বাঁচা ঢের ভালো। রণতরীর পাদদেশে সুপ্রশস্ত আঙিনায় থেমে থেমে আছড়ে পড়া জলকল্লোলগুলো দৃষ্টিকারে। কখনো তা নীলাভ বলে ঠাহর হয়, আবার পরক্ষণে তা ফেনিল শুভ্রতায় বিলীন হয়ে যায়। চকিতে দৃষ্টি ফেরালে বহুদূরে কোনো এক বন্য পক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। সময় গণনায় অতিবাহিত হয়েছে দিন 30। বিশাল এই আটলান্টিক মহাসাগরের হৃৎপিণ্ডে আর্যর রণতরীটি এখন এক নিঃসঙ্গ দ্বীপের মতো ভেসে চলেছে। চারিদিকের আকাশ যেন জলরাশির সঙ্গে একাকার হয়ে এক ধূসর স্তব্ধতা তৈরি করেছে। মাঝে মাঝে উত্তাল ঢেউ যখন লোহার দেয়ালে সজোরে আঘাত হানে, তখন সেই গর্জনে এক ধরনের রুদ্র সঙ্গীত বেজে ওঠে। আর্য রেলিং ধরে নিনিমেষ চেয়ে আছে সেই নীল দিগন্তের দিকে। লোনা বাতাস তার চুলগুলো অবিন্যস্ত করে দিচ্ছে, কিন্তু তার পাথুরে মুখাবয়বে বিন্দুমাত্র বিকার নেই। তার চোখে আজ আর সমুদ্রের নীল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। হঠাৎ ভারী বুটের শব্দে আর্যর তন্ময়তা কাটল। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শফকত সাহেব ধীর পায়ে আর্যর পাশে এসে দাঁড়ালেন। বয়সে বড় হলেও আর্যর সঙ্গে তার সম্পর্কটা কেবল আদেশ নির্দেশের নয়, বরং এক আত্মিক স্নেহের। সমুদ্রের এই নির্জনতায় তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনালো। তিনি আর্যের কাঁধে হাত রেখে ঈষৎ হেসে বললেন, হোয়াটসঅ্যাপ ইয়াংম্যান, সাগরের নোনা জলে কি ঘরের মিষ্টি গ্রান ভুলে গেলে? হেডকোয়ার্টারে থাকতে তো অনেক কথা শুনলাম, তা বিয়েটা কি? অ্যাডমিরাল কথাটা শেষ করার আগেই আর্যর চোয়াল শক্ত হয়ে উঠল। সে দৃষ্টি না ফিরিয়ে অত্যন্ত শীতল আর দৃঢ় স্বরে বলে উঠল, ইউথ অল ডিউ রেসপেক্ট স্যার,
প্রসঙ্গটা এখানেই থামান। আমার কোনো বিয়ে হয়নি। অ্যাডমিরাল ভ্রু কুচকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? তোমার কাকিমা তো নিজে ফোন করে আমাদের জানালেন। আর্য এবার ঘুরে তাকালো, তার চোখে এক বিষণ্ণ কাঠিন্য। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আপনারা যেটাকে বিয়ে বলছেন স্যার, ওটা স্রেফ একটা সোশ্যাল কন্ট্যাক্ট, অ্যান্ড আই হেড দ্য কন্ট্যাক্ট। একটু থেমে সে আরো যোগ করলো, কাগজে কয়টা সাইন করলে যদি মানুষের মন বদলে যেত স্যার, তাহলে জীবনটা অনেক সহজ হতো স্যার। আমার কাছে বর্তমান মানে শুধুই আমার প্রফেশন, আর আমার অস্তিত্বের শেষ চিহ্ন আমার টুইঙ্কেল। আর্যের এই হিমশীতল যুক্তির সামনে অ্যাডমিরাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটির মনের গভীরে যে ক্ষত, তা সমুদ্রের অতল গহ্বরের চেয়েও বেশি দুর্ভেদ্য। অবশ্য ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। আর্যর জীবনে মাহেরিন সিদ্দিকা কেবল একজন নারী ছিল না, সে ছিল এমন এক রমণী যাকে বিশ্বাস করে আর্য তার সাজানো আকাশ ছেড়ে ঝড়ের কবলে পড়েছিল। স্মৃতির জানালার কপাটগুলো যেন একে একে খুলে যেতে লাগলো। অ্যাডমিরাল তরফদার জানতেন আর্যর শিকড় কোনো সাধারণ মাটিতে নয়। খুলনার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে, আভিজাত্য যার রক্তে মিশেছিল। কিন্তু সেই ঐশ্বর্যের মোহ তাকে কোনোদিনও টানেনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর্য যখন তার চেয়ে 2 বছরের ছোট মেধাবী মাহেরিনকে দেখল, তখনই তার জীবনের মোড় খুলে গেল। মাহেরিন ছিল সাধারণ পরিবারের মেয়ে, সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বী, কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক মায়া ছিল যা আর্যকে আচ্ছন্ন করে ফেলেছিল। ভিন্ন ধর্মের দেয়াল কিংবা পারিবারিক মর্যাদার ব্যবধানে কোনোটাই আর্যর আবেগকে থামাতে পারেনি। সেই অসম প্রেমের পরিণাম হলো ভয়াবহ। আর্যর পরিবার যখন এই বিয়েতে বাধা দিল, তখন আর্য এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। নিজের বংশ পরিচয়, বিলাসিতা, তার বাবার অঢেল সম্পত্তি এক নিমিষে ত্যাগ করে সে মেহরিনের হাত ধরে পথে বেরিয়ে এসেছিল। তাদের সেই ছোট ভাড়া বাসার নাম দিয়েছিল নিকুঞ্জ। যে ছেলের কোনোদিনও কুটোটি নারীনি, সেই মাহেরিনের সুখের জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করত। তাদের সেই স্বপ্নের সংসারে পূর্ণতা দিতে যখন ছোট্ট রাজকন্যা পৃথিবীতে এলো, আর্য ভেবেছিল তার ত্যাগে সার্থকতা বুঝি এখানেই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস শুরু হলো তখন, যখন আর্য সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর বিপদে পড়ল। একবার কর্তব্যরত অবস্থায় জলদস্যুরা তাদের জাহাজ ঘিরে ফেলে। জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর্যর মনে প্রথম এসেছিল মাহেরিনের কথা। সে জানত তার অবর্তমানে মাহেরিনই সব সামলাবে। উদ্ধার পাওয়ার আশা এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে আর্য কোনোভাবে মাহেরিনের সাথে যোগাযোগ করে কিছু অর্থ সাহায্যের অনুরোধ জানায়। কিন্তু ওপাশ থেকে আসা উত্তরটা ছিল তপ্ত সীসার ন্যায়। যে মাহেরিনের জন্য সে নিজের আভিজাত্য বিসর্জন দিয়েছিল, সেই মাহেরিন চরম বিপদের দিনে তাকে অস্বীকার করল। ফোনের ওপাশে ভেসে আসা সেই শীতল কণ্ঠস্বর আর্যকে জানিয়ে দিল সে আর্যের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কথাগুলো এমন ছিল যার মর্মার্থ মেহেরিন এতদিন মূলত ভেবেছিল আর্যর পরিবার হয়তো কখনো কখনো আর্যদের মেনে নিবে। মাহেরিন হবে অমন সংক্রান্ত পরিবারের কর্ত্রী। মূলত সেই লোভে আর্যকে বিয়ে করেছিল, কিন্তু বিবাহের এত বছর পরও যখন মেনে নেয়নি আর আর্য এখন এতটা বিপদে, তাই এখন স্বামীর সাথে সম্পর্ক রাখতে নারাজ সে। প্রতারণার অর্থের লালসায় মাহেরিন ততদিনে অন্য পথ বেছে নিয়েছে, বিয়েও করেছিল হয়তো অন্য কোথাও। আর্যর বিশ্বাস, ত্যাগ আর ভালোবাসাকে এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে সে তাকে মাঝ সমুদ্রে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিল, যে সঙ্গে রেখে গিয়েছিল নিজের ক্ষুদ্র অস্তিত্বটাকেও। সামান্যতম মমত্ব বোধও হয়তো কাজ করেনি অর্থলোভী মেয়েটার মাঝে। স্মৃতিগুলো মস্তিষ্কে দোলা দিতে এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন অ্যাডমিরাল তরফদার হোসেন। আটলান্টিকের ঝোড়ো হাওয়া তখন আরও তীব্রতর হয়ে উঠেছে, যেন আর্যর অগোছালো হৃদয়ের ক্ষতবিক্ষত বার্তাগুলোর জানান দিচ্ছে। এতটা ভালোবাসা, এতটা ত্যাগ স্বীকারের পরেও এমন পরিস্থিতির শিকার আর্যর কাছে সেই দিন থেকেই বিয়ে শব্দটা একটা সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই নয়। সুখ নীরের চতুষ্পার্শ্ব যেন অরণ্যের এক খণ্ড শ্যামল ছায়া। সদর দরজার সম্মুখে বিচিত্র পুষ্পলতায় সুশোভিত যে ক্ষুদ্র উদ্যানটি রয়েছে, রজনীর নিস্তব্ধতায় সেখান হতে রজনীগন্ধা তীব্র আকুল করা ঘ্রাণ ভেসে আসে। দিবালোকে আবার সেখানে গন্ধরাজের আধিপত্য। চারিদিকে ফুলের মেলা থাকলেও তার মাঝে আছে এক অযাচিত বিষণ্ণতা, ক্ষণে ক্ষণে কর্ণগোচর হওয়া এক শূন্যতার সুর। তৃষার গত 1 মাস কেটেছে ঝড়ের গতিতে নতুন কলেজে পদার্পণ, উচ্চ মাধ্যমিকের অন্তিম মুহূর্তের প্রস্তুতি, আর সেই সাথে ফর্ম ফিল আপ ও একগুচ্ছ টিউটোরিয়াল টেস্টের জাতাকলে পিষ্ট হয়ে সে নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও পায়নি। এই অট্টালিকার প্রতিটা ধূলিকণা চেনার কৌতূহল কোনোদিনই তার ছিল না, তবে কৌতূহল প্রবণ মনের যেটুকু ছিল তা ব্যস্ততার অতল গহ্বরে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা সন্ধ্যার প্রাক্কাল। দিনমণি তখন পশ্চিম দিগন্তে পাড়ি জমিয়েছেন, আর নীলিমা জুড়ে ধূসর অন্ধকারের মায়া কেবল ঘন হতে শুরু করেছে।
তৃষা বাগান হতে ফিরে ধীর পায়ে দোতলার অলিন্দে এসে দাঁড়ালো। অট্টালিকার ভেতরটা এক মায়াবী কুয়াশার মতো অন্ধকারে ছেয়ে গেছে। এই এক মাসে বাড়ির অনেক অলিগলি তার চেনা হলেও দোতলার পশ্চিম প্রান্তের এই ঘরটিকে খেয়াল করার লেশ পায়নি সে। তাই আজ তার অবাধ্য কৌতূহলপ্রবণ মনটি সেদিকেই ধাবিত হলো। করিডোরটি এখন বিজাতীয় এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। তৃষা দেখল কক্ষের কপাটটি আজ সামান্য ফাঁকা হয়ে আছে। ভেতর থেকে অতি ক্ষীণ কম্পিত আলোকরেখা মেঝেতে আছড়ে পড়ছে। এক অজানা শঙ্কায় তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল। তবু অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষায় সে কম্পিত হস্তে কপাটটি আরো খানিকটা ঠেলে দিল। কক্ষটি প্রায় অন্ধকারাচ্ছন্ন। কেবল কোণের একটি টেবিল ল্যাম্প হতে অতি সামান্য আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই অস্পষ্ট আলোয় তৃষার দৃষ্টি নিবদ্ধ হলো কক্ষের মধ্যভাগে। সে দেখল কার্পেটের উপর একটা ক্ষুদ্র ছায়ামূর্তি স্থির হয়ে বসে আছে। মূর্তিটি তার দিকে পৃষ্ঠদেশ ফিরিয়ে একটি বিশালাকার প্রাচীন টেডি বিয়ারকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নিমেষ জানালার বাইরে অন্ধকারের দিকে চেয়ে আছে। নিথর সেই ভঙ্গি আর কক্ষের থমথমে পরিবেশ দেখে তৃষার হৃদয় ধক করে উঠল। এক বিচিত্র হিমশীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয় আর কৌতূহলের দোলাচলে তৃষা কোনো ক্রমে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল। রুদ্ধশ্বাসে অতি ক্ষীণ গলায় সে বলে উঠল, কে কে ওখানে? তৃষা তৎক্ষণাৎ দেয়াল হাতড়ে প্রকম্পিত আঙ্গুলের ডগা দ্বারা সুইচ অন করলো। উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। আকস্মিক উজ্জ্বলতায় চোখ মুদে আসলো তৃষার। পরক্ষণে সে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো সামনে বসা ছোট্ট মেয়েটার দিকে। একটা ফটো ফ্রেম বক্ষে আগলে বসে আছে মেয়েটি। পিঠ অবধি জড়ানো বাদামি চুলের অধিকারী বারবি ফ্রক পরিহিত ফর্সা মেয়েটি বড্ড গোলুমলু। তুলতুলে বিড়ালের ছানার ন্যায় গরনের বাচ্চাটাকে দেখলেই ইচ্ছে করবে ছুটে গিয়ে আদর করতে। তৃষা আবার ছোট্টবেলা থেকেই বড্ড বাচ্চা প্রেমী। বাচ্চা দেখলে মাথা কাজ করে না তার। আর যদি হয় এমন কিউট একটা মেয়ে তাহলে তো কথাই নেই। সে এক প্রকার দৌড়ে গেল মেয়েটির কাছে। হাঁটু মুড়ে মেয়েটির সম্মুখে বসে পড়ল। কিউটি। সে বাচ্চা মেয়েটি তুলতুলে চোয়ালে আদর করতে যেতেই মেয়েটি তৎক্ষণাৎ ঘুরিয়ে নিল। বাচ্চাদের থেকে সচরাচর এমন আচরণ পেতে অভ্যস্ত নয় তৃষা। কিঞ্চিত বিস্মিত হয়ে সামান্য হাসল সে, তবে হাল ছাড়ল না। ভাব জমাতে ফের বলল, কিউটি পাই। মেয়েটা তাকালো না তবুও। তৃষা পুনরায় বলল, তোমার নাম কি সুইট ক্যান্ডি? তুলতুলে মেয়েটি এবার মুখ তুলে চাইল। কি ডাগর তার চোখগুলো, তবে মনি দুটো হালকা নীলাভ। তৃষা মিষ্টি হাসতেই মেয়েটা কিছুটা গম্ভীর স্বরে বলল, সিফরা ইয়ারিং। তৃষা মেয়েটার নরম মিষ্টি কণ্ঠে হেসে বলল, ও স্নিগ্ধ একটা নাম, তোমার মতোই কিউট। তৃষা দুহাত বাড়িয়ে সিফরার তুলতুলে চোয়ালে হাত বুলালো। সস্নেহে আরো কিছু বলতে যাবার পূর্বে পিছন থেকে ডাক দিল কেউ একজন। আরে টুইঙ্কেল, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তৃষা পেছনে ঘুরে দেখলো খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে ঝুমা। মেয়েটি এই বাড়ির পরিচারিকা, বড্ড বন্ধুত্ব সুলভ। তার কাছে তৃষা প্রত্যেকের গল্প শুনেছে এই এক মাসে। আর তার জানা মতে টুইঙ্কেল আর্যর মেয়েটা বড্ড ঘরকুনো। আর আরবি কত মাসে তৃষার ব্যস্ততার দরুন তার সাথে দেখা করতে পারেনি তৃষা। তার মানে কি এইটাই আর্যর মেয়ে? তবে মেয়েটিকে বলল তার নাম সিফরা। ও তুমি টুইঙ্কেল? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তৃষার কথাটা শেষ হলো না। কিছু বুঝে ওঠার আগে সিফরা পাশে টি টেবিল থেকে ভারী পিতলের একটা শোপিস তুলে নিল। ঝুমা আর্তনাদ করে ওঠার আগে সিফরা সজোরে শোপিসটা ছুঁড়ে মারল তৃষার কপাল লক্ষ্য করে। নিখুঁত নিশানায় সেটা তৃষার কপালে বিঁধল। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় তৃষার মাথাটা ঝিমঝিম করে উঠল। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে আসছে। কপালে হাত দিতে দেখলো আঙ্গুলের ডগাবে উষ্ণ গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। ঝুমা হাতের বাটিটা টেবিলের উপর রেখে ছুটে এলো। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া গলায় চিৎকার করে উঠল, হাই খোদা, এ কি করলে টুইঙ্কেল মনি? এ কি কাণ্ড! সিফরা তখন নির্বিকার, যেন কিছুই হয়নি। সে আবারও সেই ফটো ফ্রেমটা বক্ষে চেপে ধরে জানালার দিকে মুখ ফিরিয়ে বসলো। ঝুমার এক মুহূর্ত দেরি করলো না। তৃষার হাত ধরে এক প্রকার টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল, চলো আপু, তোমাকে ড্রেসিং করিয়ে দেই। রক্তের ধারা তখন তৃষার গাল বেয়ে নিচে নামছে। ব্যথায় কুচকে যাওয়া চোখে সে শেষবার সিফরার দিকে তাকালো। এইটুকুন একটা মেয়ের মনে কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তৃষার মনে হলো শরীরের এই ক্ষতটার চেয়েও ওই ছোট্ট মেয়েটার নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যাপ্টেন আর্য এহসানের নিজস্ব কেবিনের প্রকোষ্ঠে তখন এক পশলা নিস্তব্ধতা বিরাজ করছে। আর্য ইজি চেয়ারটায় গায়ে দিয়ে বসে আছে। দুপুরের এই বিরতিটুকুই তার সারাদিনের ব্যস্ততার মাঝে এক চিলতে অবকাশ। কক্ষটি বেশ সুবিন্যস্ত। দেয়াল ঘেঁষে সারিবদ্ধ বইয়ের তাক, যেখানে চিকিৎসা বিজ্ঞানের ভারী ভারী সব গ্রন্থের সহাবস্থান। এক কোণে একটি ইনডোর প্ল্যান্ট থেকে লতানো সবুজ পাতাগুলো যেন ঘরের কৃত্রিমতায় প্রাণের স্পন্দন যোগাচ্ছে।
আর্যের সম্মুখে এক কাচের জানালা, বিস্তৃতি যত সামান্য হলেও তাদের স্পষ্ট দেখা যায় সমুদ্রের অজস্র জলকেলিগুলো। বাতাসের মৃদু হিল্লোলে জলের উপর যে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে তাতে প্রতিফলিত আলোকরশ্মিগুলো স্ফটিকের ন্যায় দ্যুতি ছড়াচ্ছে। আর্য আনমনে সে নীলাভ জলের কম্পনের দিকে তাকিয়েছিল, তার চোখের দৃষ্টিতে এক বিষণ্ণ গাম্ভীর্য। বাইরে সেই শান্ত সৌন্দর্য কি তার মনের ভেতরকার বিক্ষুব্ধ ঢেউগুলোকে স্থির করতে পারেনি হয়তো। আনমনে এমন চিন্তনকালে হুট করে পাশে থাকা ইলেকট্রনিক যন্ত্রটার মৃদু কম্পন নিজের উপস্থিতি জানান দিল। এর সঙ্গে ছেদ ঘটল আর্যের চিন্তার। বিরক্তিতে কিঞ্চিত ভ্রু কুঞ্চনপূর্বক আর্য অবহেলিত দৃষ্টিতে তাকালো ফোনটার দিকে। প্রায় শখানেক আনরিড মেসেজ এসে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য ক্যাপ্টেন আর্য এহসান এই মায়াবী অন্তর্জালের জগতে বিচরণ করতে বড্ড বিমুখ। সামাজিক যোগাযোগের মাধ্যমে বা মেসেঞ্জারে এই চটুল হাতছানি তাকে কখনোই সেভাবে টানেনি। দিনের পর দিন, হয়তো সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, তার ওই নীলরঙা অ্যাপটিতে প্রবেশ করা হয় না। আজ জানালার ওপারের ওই টলটলে নীল জলরাশি দেখতে দেখতে কি জানি এক অদম্য কৌতূহলে সে নিজের ফোনটা হাতে নিল। লগ ইন করতে যেন বিস্ময়ের এক পশলা ঝাপটা এসে লাগলো তার চোখে। অজস্র বার্তার ভিড়, কয়েক সপ্তাহে জমানো কয়েকশো বার্তা একে একে ফোনের পর্দায় ভেসে উঠছে, যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর বাঁধভাঙা জলস্রোতে আছড়ে পড়ছে। আর্য নিস্পৃহ চোখে স্ক্রল করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার আঙ্গুল দুটো থমকে গেল একটা বিশেষ নামের উপর। অন্য সবার চেয়ে একটি মানুষের বার্তার সংখ্যা যেন একটু বেশি অসামঞ্জস্য। শুধু বেশি নয়, বরং বলা চলে অকল্পনীয়। প্রায় 1000-এর উপর না পড়া বার্তার পাহাড় জমে আছে ওই একটা চ্যাট বক্সে। মেয়েটা যেন এক বিরামহীন কথক, যে প্রতিদিন আপন মনে নিজের কথাগুলো এখানে জমা করে রেখে গিয়েছে। আর্যর মতো গম্ভীর আর বেহিসাবি মানুষের মনেও এবার কিঞ্চিত কৌতুকের উদয় হলো। সে ভ্রু কুচকে কি যেন ভাবলো, অথবা নিজের অজান্তে এক বুক কৌতূহল আর সামান্য বিষয় নিয়ে আর্য সেই চ্যাট বক্সের অন্তর্মহলে প্রবেশ করলো। পর্দার উজ্জ্বল আলোয় ভেসে উঠল সেই মেয়েটির অজস্র না বলা প্রলাপের ভিড়। প্রথম মেসেজটা এমন: এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, অনেক দামি কেউ, তাই বলে এইরকম করে মানুষকে ঝুলিয়ে রাখবেন আপনি? কতগুলো মেসেজ দিয়েছি আপনাকে, হ্যাঁ, একবারও রিপ্লাই তো দেননি, সিন করার প্রয়োজনটাও বোধ করেননি। সাচ আ হার্ডলেস পারসন। বাট ইউ নো মিস্টার, আপনি যত দিন চিন্তা করবেন আমি তত দিনই আপনাকে এইভাবে মেসেজ দিতেই থাকবো। দেখি কতদিন সিন না করতে পারেন আপনি। এরকমই হাজারটা মেসেজ জমা হয়েছে ইনবক্সে। অন্যদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হলেও ক্যাপ্টেন আর্যর মতো পেশাদারী ব্যক্তিত্বের কাছে নিহায়তি ন্যাকামো হিসেবে গণ্য হয়েছে। তাই আর্য আর বাকিগুলো পড়ল না। এক প্রকার বিরক্তিতে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। ড্রেসিং করা শেষ করে ঝুমা যখন তৃষার কপালে শেষ ব্যান্ডেজটা এঁটে দিল, তখনও তৃষা পাথরের মূর্তির মতো নিশ্চুপ হয়ে বসে আছে। কপালে চিনচিনে ব্যথাটা মাঝে মধ্যে দপদপিয়ে উঠছে, কিন্তু তার চেয়েও বড় দহন চলছে তৃষার মনে। এইটুকু একটা মেয়ে, অথচ তার দুই চোখে কি গভীর হাহাকার। ঝুমা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা ঠিক করতে করতে বলল, আপা, ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? একটু শুয়ে পড়েন দেখি। তৃষা উত্তর দিল না। সে তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়েছিল। অবশেষে নিজের ভেতরকার কৌতূহলকে অবদমিত করতে ব্যর্থ হয়ে প্রস্তাব্য কণ্ঠে সে শুধালো, আচ্ছা ঝুমা, ওইটুকু একটা মিষ্টি মেয়ে এমন হিংস্র কেন হয়ে উঠলো বলতো? আমি তো ওকে শুধু ভালোবেসে একটা নাম ধরে ডেকেছিলাম, টুইঙ্কেল আমার সাথে এমন কেন করলো? ঝুমার হাতের কাজ থেমে গেল। সে কয়েক মুহূর্ত স্থির হয়ে তৃষার জিজ্ঞাসু দৃষ্টির দিকে চেয়ে রইল। হঠাৎ এক বিষণ্ণ হাসি তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে তৃষার পাশে বসে ধীর স্বরে বলতে শুরু করলো, ও আসলে আগে এমন ছিল না আপু। আজকের এই চুপচাপ টুইঙ্কেলই ছিল বাড়ির প্রাণ। সারা বাড়ি ওর দুষ্টুমি আর হাসিতে মুখর হয়ে থাকতো। যে ছোট ছোট নীল চোখ দুটো দেখে আপনি আজ ভয় পেলেন, ওগুলো দিয়েই ও সবাইকে মায়ার জালে বেঁধে রাখতো, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা ছোট্ট কোনো এক তারা। তৃষা উৎসুক হয়ে চাইল। ঝুমা বলতে লাগলো, ওর মা ওকে বড় ভালোবেসে লিটল স্টার বলে ডাকতেন। ওর নামটার সাথে ওর মায়ের অস্তিত্ব জড়িয়ে আছে আপু। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে গেল ঝুমার বক্ষ বেঁধিয়ে। আবারও বলতে শুরু করলো, কিন্তু বছরখানেক আগে সেই মা নামক ডাইনিটা ওকে ফেলে রেখে আর্য ভাইয়াকে ধোকা দিয়ে এক বুইড়া বেড়ার সাথে বিয়ে করে চলে গেল। মিষ্টি টুইঙ্কেলটা যেন বদলে গেল। হঠাৎ করেই হাসি খুশি চঞ্চল মেয়েটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন কেউ ওকে ওই নামে ডাকলে ওর মায়ের বিরহ সইতে পারে না ও। মনে হয় কেউ এর বুকের ভেতরের সেই দগদগে ঘাটা উপড়ে দিচ্ছে। সেই থেকেই ও ঘর কোনো হয়ে গেছে, কাউকে সহ্য করতে পারে না। আজকের এই আঘাতটা আসলে তোমাকে নয় আপু,
ও ওর ভেতরের ওই অসহ্য যন্ত্রণাটাকে বাইরে ছুড়ে দিয়েছে। তৃষা শুনল আর স্তব্ধ হয়ে রইল। সিফরার ওই রুক্ষ আচরণের আড়ালে যে এত বড় এক শূন্যতা লুকিয়ে আছে তা সে কল্পনাও করতে পারেনি। মেয়েটার ওই ফর্সা গোলুমোলু মুখটা তৃষার চোখের সামনে আবারও ভেসে উঠল, তবে এবার আর বারবি ডলের মতো নয়, বরং এক ডাইনি মায়ের একাকী রাজকন্যার মতো। পরদিন সকালবেলা ভোরের আলো সবে কিঞ্চিত পরিসরে ফুটতে শুরু করেছে। সারা রাত এক দীর্ঘ চিন্তা আর কপালে চিনচিন সেই ব্যথার দরুন প্রায় এক প্রকার নির্ঘুম কেটেছে তৃষার। তাই ভোরবেলাতেই চোখটা লেগে এসেছিল। সবে ঠিক তখনই বিকট শব্দে তন্দ্রা টুটল তার। বিরক্তিতে ভ্রুকুটিপূর্বক দৃষ্টিতে সে পালিশের পাশে হাতড়ে ফোনটা তুলে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখল তার প্রাণের সখী মেহসানার কল। এই অসময়ে মেহসানার ফোন মানেই কোনো না কোনো জরুরি হাহাকার অথবা নিছক পাগলামি। তৃষা চোখের পাতা কোনো রকমে মেলে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেহসানার উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। কি রে ত্রিশু, তুই এখনো কুম্ভকাণ্ডের মতো ঘুমাচ্ছিস? আমি এদিকে উত্তেজনায় শেষ হয়ে যাচ্ছি, আর তুই অঘরে ঘুমিয়ে আছিস। তৃষা ভাঙা গলায় জবাব দিল, তোর কি কাণ্ডজ্ঞান কোনোদিনও হবে না মেহু? ভোর 6টা বাজে এখন, কি এমন রাজকার্য উদ্ধার করলি শুনি? মেহসানার যেন শোনার পাত্রই নয়, সে মহা উল্লাসে বলল, আরে ধুর, আগে শোন, দ্য সেলিং কিং অ্যাকাউন্টটা কাল প্রায় 2 মাস পর লাইনে এসেছিল, তুই চেক করেছিস? দ্য সেলিং কিং নামটা শুনতে তৃষার ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। কপালের ব্যান্ডেজটার জায়গায় যেন নতুন করে স্পন্দন অনুভূত হলো। সে ধপ করে বিছানায় উঠে বসে বলল, আর ইউ সিরিয়াস মেহু? তা নয় তো কি। শোন, আচ্ছা, একটা কলেজে আসতে পারবি? তাহলে সামনাসামনি বলতে পারতাম। তৃষার ওষ্ঠপ্রান্তে হ্যাঁ শব্দটি এসেও যেন থমকে গেল। এক মুহূর্তের জন্য জানালার বাইরে উদীয়মান সূর্যের রক্তিম আভার দিকে চেয়ে সে স্তব্ধ হয়ে রইল। মেহসানার উচ্ছ্বাস তাকে টানলেও তার অন্তরাত্মার গহীন এক অদ্ভুত দায়বদ্ধতার সুর বেজে উঠল, যার উত্তর খুঁজতে সে কাল সারাটা রাত নির্ঘুম কাটিয়েছে। মেহসানার ওপাশ থেকে তাগাদা দিয়ে বলল, কি রে, চুপ করে আছিস কেন? চলে আয় না দ্রুত। তৃষা মৃদু এক দীর্ঘশ্বাস পেল। তার মনে হলো যে প্রদীপের শিখা কাল এক ঝটকায় তার কপাল রক্তাক্ত করে দিয়েছে। সেই শিখাটি আসলে নিভে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে। মাতৃহীন সেই একাকী রাজকন্যাটি এখন তার মনের কোন এক বিশাল জায়গা দখল করে নিয়েছে। তৃষা ধীরে স্থির কণ্ঠে মেহসানাকে বলল, আজকে পসিবল না রে, ইভেন এই সপ্তাহে পসিবল না, আমার অন্য একটা কাজ আছে, পারলে তুই একবার আসিস। মেহসানা এবার কিছুটা বিরক্ত হলো। তৃষা তার বহু পুরাতন বান্ধবী, বলা চলে গ্রামে একসাথে পড়াশোনা করতো তারা। শহরেও একই কলেজে ভর্তি হয়েছিল তারা। তবে মাসখানেক আগে তৃষা রাজধানীতে চলে আসায় সেখানেও নিজে সবকিছু গুছিয়ে গেছে চলে এসেছে মেহসানা। একই কলেজে ভর্তি হয়েছে পুনরায় তারা। সবকিছুতে সাথ দিয়েছে তৃষার। হুট করে তার এমন জবাবে কিঞ্চিত চিন্তিত হলো সে। তোকে কেউ কিছু বলছে? মেহসানের এমন প্রশ্নের কিছুটা অবাক হলো তৃষা। কে কি বলবে? তাহলে কিছু হয়েছে তোর? না রে মা, কিন্তু হুট করে এমন প্রশ্ন কেন? না, হঠাৎ করে এমন নাকচ করলি? এমনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। আমি রেডি হইনি, আজকে একটু আর্লি ক্লাস আছে। আল্লাহ হাফেজ। বেলা ক্রমশ বেড়েই চলেছে, তবে তৃষার ব্যথাতুর কপালটা যন্ত্রণাটা কমার নামই নিচ্ছে না যেন। সকালের তপ্ত রোদটা জানালার পর্দা ভেদ করে মেঝেতে এসে পড়েছে। বিদ্যমান কপালের অস্থির যন্ত্রণাদায়ক দপদপানিটা সঙ্গে নিয়ে তৃষা ধীর পায়ে বিছানা থেকে নেমে মেঝের উপর পা রাখলো। সারা রাত নির্ঘুম কাটানোর একটা ক্লান্তি তার সারা শরীরে লেপ্টে আছে। আলসেমি মাখা পায়ে সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মুখে শীতল জলের ঝাপটা দিতেই রাতে সেই দুঃস্বপ্নের ঘোরটা যেন কিছুটা কাটলো। ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছে সে ঘর থেকে বের হয়ে এলো। এবার সে ধীর স্থিরভাবে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। অবিন্যস্ত চুলগুলো বাগে আনতে হাতে একটা চিরুনি তুলে নিল। দীর্ঘ কেশরাশির ভিতর চিরুনি চালনা করতে করতে হঠাৎই তার নজর পড়ল আয়নার উপর। সেখানে নিজের প্রতিচ্ছবির ঠিক পাশে অস্পষ্ট আরেকটা ক্ষুদ্র অবয়ব দেখা যাচ্ছে। তৃষা হাতে চিরুনিটা থামিয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে দেখল গুটি গুটি পায়ে ঘরে প্রবেশ করেছে সিফরা। মেয়েটার গায়ে সে বারবি ফ্রকটা কুচকে আছে, আর 2 হাত দিয়ে বড্ড যত্ন করে একটা টেডি বিয়ারকে বুকের সাথে জাপটে ধরে রেখেছে। তৃষা কিছুটা অবাক হলো। কালকে সেই হিংস্র মেয়েটার সাথে আজকের এই কচি মুখটার যেন কোনো মিলই নেই। তৃষা ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, শিউটি, তুমি এখানে কেন শোনা? আমাকে ডাকলে আমিই যেতাম। সিফরা কোনো উত্তর না দিয়ে আবারও কাছে এগিয়ে এলো। তার সেই হালকা নীলাভ মণি দুটো আজ অপরাধ বোধে সিক্ত। তৃষার হাঁটুর কাছে এসে দাঁড়িয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সরি। মিষ্টি রিনরিনে কণ্ঠটায় তীব্র অনুশোচনার উচ্চারিত সরি শব্দটার প্রতিধ্বনিত হলো সমগ্র কক্ষে। যেন তৃষা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে হাঁটু মুড়ে সিফরার উচ্চতায় বসে পড়ে অবাক হয়ে শুধালো, হঠাৎ সরি কেন কিউটি পাই? সিফরা এবার তার ছোট্ট আঙ্গুল দিয়ে তৃষার কপালে সাদা ব্যান্ডেজটা নির্দেশ করলো। তার স্নিগ্ধ মিষ্টি সে আদুরে কণ্ঠস্বরটা এবার করুণ সুরের মতো শোনালো,
কাল তোমাকে অনেক ব্যথা দিয়েছি তো, তাই পাপা কাল রাতে কলে অনেক বকা দিয়েছে আমাকে। পাপা বলল আমি যদি সরি না বলি তাহলে পাপা আর ফিরবে না। তৃষা মুহূর্তে বুঝলো আর্য দূর থেকেও তার মেয়ের শাসনের হাল ছাড়েনি। সিফরার এই কচি গলায় পাপা ডাকটা আর চোখে ছলছল করা জল দেখে তৃষার বুকের ভেতরটা হুহু করে উঠল। সে আলতো করে সিফার নরম চোয়ালে হাত রেখে বলল, তুমি পাপাকে বলে দিও কিউটি পাই, আমি একদম রাগ করিনি। আর তুমি যদি আমার বন্ধু হও তবে তো ব্যথাই থাকবে না। সিফরা এবার নিজের নীলাপ চোখের এক আদুরে দৃষ্টি মেলে তৃষার মুখের দিকে চাইল। এ যেন এক অদ্ভুত নীরবতা, যেখানে কয়েক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল মহাকাল। এই প্রথমবার সিফরা তার ছোট্ট পবিত্র হৃদয়ে সমস্ত আগল খুলে দিয়ে তৃষাকে পূর্ণ দৃষ্টিতে দেখল। সে দেখল যে মানুষটাকে সে কাল আঘাত করেছে তার চোখে একটুও ক্রোধ নেই, বরং সেখানে বয়ে যাচ্ছে মমতার এক ফাল্গু ধারা। তৃষাও মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো সিফরাকে। কালকে সেই ক্রোধিত বাচ্চাটি যেন এক নিমিষে ধুলোয় মিশে গেছে। এখন তার সামনে দাঁড়িয়ে আছে 5 বছরের ছোট্ট স্নিগ্ধ এক আদুরে সিফরা, যার চোখে শরতের আকাশের মতো শুভ্র এক আশ্বাস। সিফরার নরম হাতের আঙ্গুলগুলো যখন তৃষার হাতের তালুতে এসে একটু ভরসা খুঁজলো, তখন তৃষার মনে হলো মাতৃহীন এই নিঃসঙ্গ কুড়িটি বোধহয় এবার পাপড়ি মেলার জন্য একজন মালি খুঁজে পেয়েছে। সিফরা ছোট্ট স্বরে বলল, তুমি কি সত্যি আর ব্যথা পাচ্ছ না? তৃষা হাসলো সামান্য, অতঃপর সিফরাকে পরম মমতায় বুকের খুব কাছে টেনে নিল। সিফরার গায়ে সেই পবিত্র শিশুদের সুবাস তৃষার সমস্ত ক্লান্তি হরণ করে নিল মুহূর্তে। এই একটি পলকে তারা দুজনে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেল। তৃষা সিফরার আদুরে কপালে স্নিগ্ধ চুমু দিয়ে বরাবরের ন্যায় মিষ্টি কণ্ঠে বলল, না মাম্মা। হামিদা বেগম বরাবরই ভীষণ অভিজ্ঞ ধাঁচের রমণী। ব্যবহার অতি মিষ্টি হলেও তার তীক্ষ্ণ চাহনি এড়িয়ে মিথ্যাচার করাটা বড় দুষ্কর। এক একটা সূক্ষ্ম কথার তীক্ষ্ণ শুলে মানুষকে অতি সহজে বিদ্ধ করেন তিনি। আর প্রতিপক্ষ যদি হয় তৃষার মতো এমন আনারি, তাহলে তো কথাই নেই। শুকনিরে ড্রয়িং রুমের স্নিগ্ধ পরিবেশে আজ এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করছে। দুপুরের কড়া রোদ্দুর জানালার ভারী পর্দা ভেদ করে কার্পেটের উপর এসে আছড়ে পড়ছে। সোফায় আসীন উপস্থিত সকলে, মাঝখানে উপবিষ্ট হামিদা বেগম। যদিও আগে এই বাড়িতে তার যাতায়াত ছিল কালে ভদ্রে, কিন্তু তৃষার বিয়ের পর থেকে যেন তার আগমনের জোয়ার এসেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার কপালে লেপ্টে থাকা ব্যান্ডেজটার দিকে তাকিয়ে দ্বিতীয়বারের মতো আবারও শুধালেন, কি হলো তৃষা, বলছো না কেন? কি হয়েছে কপালে? তৃষা বরাবরই একটা জিনিসে খুব কাঁচা, তা হলো এই মিথ্যে বলা। যেখানে একবার মিথ্যা বলতে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সেখানে পরপর 2 বার মিথ্যা বলেও হামিদা বেগমের প্রশ্নের শুল থেকে নিজেকে কিছুতেই ছাড়াতে পারছে না সে। সকলের অলক্ষ্যে সে একবার টেডি বিয়ার হাতে দূরে দাঁড়িয়ে থাকা টুইঙ্কেলের দিকে তাকালো। জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। ওর ডাগর চোখের কোণে ভয়ের ছায়া স্পষ্ট। ঝুমার মুখে সে শুনেছে মেয়েটি বড্ড ভীত, কেননা মায়ের মৃত্যুর পর টুইঙ্কেলের সার্বক্ষণিক দেখার দায়িত্ব যার উপরে পড়তে ছিল, সেই পরিচারিকাটির শারীরিক নিগ্রহের ক্ষত আজও টাটকা টুইঙ্কেলের ছোট্ট দেহে। তাই হয়তো অযাচিত কারণে ভয় পাচ্ছে মেয়েটি। তৃষা অগোচরে মুচকি হেসে আশ্বস্ত করল তাকে। অতঃপর হামিদা বেগমের দিকে তাকিয়ে একদম অকুণ্ঠ চিত্তে সে বলল, বিশেষ কিছু না চাচিমা, আসলে ওই যে ড্রয়িং রুমের বড় ফুলদানিটা সরাতে গিয়ে বিপত্তি, অসাবধানতাবশত কোনাটা লেগে গেছে, এই আর কি। তৃষার কথাগুলো বিশ্বাসযোগ্য হলো না হামিদা বেগমের কাছে। তার অনুসন্ধিৎসু চোখ দুটো একবার তৃষার দিকে আরেকবার ত্রস্ত টুইঙ্কেলের দিকে ঘুরে এলো। সত্যি তো? জি। হামিদা বেগম আরো কিছু প্রশ্নের ফের পুনরাবৃত্তি করতে উদ্যত হতেই পাশ থেকে সাবরিনা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আম্মু, ইদানিং তোমার ওকালতি স্বভাবটা বড্ড বেড়েছে। তুমি কি এখানে ভাবির খোঁজ খবর নিতে এসেছো, নাকি তাকে প্রশ্ন করে ভরিয়ে দিতে? হামিদা বেগম মেয়ের কথায় বাধা দিতে যেতেই পাশ থেকে মৃত্তিকা ফের বলল, হ্যাঁ আম্মু, রাখো তো। অতঃপর সে তৃষার দিকে তাকিয়ে বলল, চলো তো ভাবি, শুনেছি তুমি অনেক ভালো পাস্তা বানাও, আমার ফেভারিট, চলো একটু বানিয়ে খাওয়াবে। তৃষা মৃদু হেসে বলল, একটু পারি, আচ্ছা চলো। তারপর দুজনে মিলেই চটজলদি পা বাড়ালো কিচেনের দিকে। হামিদা বেগমের হাজারটা কথার হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেই হাঁপ ছেড়ে বাঁচল তৃষা। মনে মনে হাজারবার ধন্যবাদ জানালো সাবরিনা আর মৃত্তিকাকে। দুপুরে তীব্র রোদ দহন তখন স্থমিত হয়ে এসেছে। কিছুটা ম্লান রৌদ্রর কিরণ তপ্ততা ছড়াচ্ছে ধরণী জুড়ে। দুপুরে রান্নাবান্না সেরে একদম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে তৃষা। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। বাইরের ম্লান রোদটা জানালার কাজ ছুঁয়ে ওর ঘরে এসে পড়েছে।
আয়নার এক ঝলকে নিজের প্রতিচ্ছবিটা দেখে একবার দীর্ঘশ্বাস ফেলল সে। কপালে ব্যান্ডেজটা এখনো একটু টান টান করছে। ভেজা চুলগুলো তৎক্ষণাৎ হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকিয়ে সে পা বাড়ালো নিচের দিকে। 30 বছরের চৌকস নেভি ক্যাপ্টেন আর্য এহসান। সুঠাম দেহের অধিকারী আর্যর তীক্ষ্ণ চোয়ালে সর্বদাই পেশাদারি গাম্ভীর্য বিদ্যমান। কাল নিজের অজান্তেই সে একটু বেশি কঠোর হয়ে পড়েছিল তার ছোট্ট মেয়েটার উপর। যে শাসন স্নেহের আবরণে ঢাকা থাকার কথা ছিল তা আচমকায় রূঢ় কর্তব্যের আঘাতে বড় বেশি কড়া হয়ে বিঁধেছে। তাই নিজের অনুশোচনা থেকেই সে ঠিক করলো এই ফাঁকা সময়টাতে একবার মেয়েটার সাথে কথা বলবে। সে উদ্দেশ্যে তৎক্ষণাৎ পাশ থেকে ফোনটা তুলে ডায়াল করলো পরিচিত নাম্বারে। দুপুরের খাবারের তোড়জোড়, এমনিতেই বেলা চড়ে গিয়েছে, বিলম্ব রান্নার দরুন। তাই ব্যস্ত হাতে তৃষা তড়িঘড়ি খাবার সাজাচ্ছে টেবিল জুড়ে। হঠাৎ কিছুটা দূরত্বে অবস্থিত ল্যান্ডফোনটা বেজে উঠল। একটানা কর্কশ শব্দে চারিপাশটা যেন কেঁপে উঠছে। ঝুমাকে একবার ডাকলো তৃষা, তবে আশেপাশে ঝুমা সহ সবাই অনুপস্থিত দেখে তৃষায় দ্রুত পায়ে এগিয়ে গেল। ভেজা হাতটা দ্রুত টিস্যু দিয়ে মুছে রিসিভারটা কানে তুলে নিয়ে অতি মৃদুস্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ভেসে আসা মেয়েলি সুরেলা কণ্ঠটায় 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল গম্ভীর ক্যাপ্টেন আর্য এহসান। পরক্ষণে ভ্রুকুটিপূর্বক চোয়াল শক্ত করে প্রশ্ন ছুড়ল। জুমা? একগুচ্ছ কেশরাজ অবাধ্য হয়ে ললাটে লুটিয়ে পড়েছে তৃষার। বাতাসের ছন্দে সেগুলো নৃত্য করছে অবাধ্য প্রেমিকের ন্যায়। আর তাতেই কিছুটা বিরক্ত তৃষা। ব্যস্ত হাতে সেগুলো কানের পিছে গুছতে গুছতে সে বলল, না, আমি তৃষা। তৃষা নামটা কর্ণকুহরে পৌঁছাবা মাত্রই থামল আর্য। স্তব্ধ নির্বাক সে দৃষ্টিতে অতিবাহিত হলো বেশ কিছুটা সময়। অপর পাশ থেকে তখনও ভেসে আসছে কিছু প্রশ্নাত্মক শব্দ। কে বলছেন? আরে ফাজলামো করে নাকি? ধুর, রাখেন তো। একা একা কথাগুলো বলেই ফোন কেটে দিল তৃষা। তৃষা ফোন কেটে দিতেই আর্যের মুখাভাবে ফের গাম্ভীর্য ফুটে উঠল। সেও কিছুটা বিরক্ত হয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। আনমনে উচ্চারণ করল, ড্যাম ইট। মধ্যাহ্নভোজন সেরেই বিদায় নিয়েছেন হামিদা বেগমরা। পুরো বাড়ি জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। তৃষা তখন মাত্র এই ডাইনিং টেবিলের কাজ শেষ করে গুছিয়ে উঠতে যাচ্ছিল। হঠাৎ ওর মনে হলো কেউ একজন ওর পেছনে দাঁড়িয়ে আছে, খুব সন্তর্পণে, যেন নিঃশ্বাসে শব্দটুকুও কেউ শুনতে না পায়। তৃষা ঘাড় ঘুরিয়ে দেখল দরজার আড়ালে অর্ধেক শরীর লুকিয়ে আছে ছোট্ট টুইঙ্কেল। ওর সেই নীলাভ চোখ দুটি ডাগর ডাগর দৃষ্টিতে এখনো রেশমি কুয়াশার মতো একরাশ বিস্ময় আর জড়তা। হাতে সেই প্রিয় টেডি বিয়ারটা শক্ত করে আঁকড়ে ধরে আছে সে। তৃষা আলতো হেসে ডাকলো, কি হয়েছে সুইটি? ওখানে দাঁড়িয়ে কেন? এসো আমার কাছে। টুইঙ্কেল ধীর পায়ে এগিয়ে এলো। ওর ছোট্ট পা ফেলার শব্দ যেন কার্পেটে হারিয়ে যাচ্ছে। তৃষার একদম কাছে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ মাথা নিচু করে থাকার পর হঠাৎ মুখ তুলে চাইলো। ওর সেই মায়াবী কণ্ঠে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করলো, তুমি আমায় বাঁচালে কেন? তৃষা অবাক হওয়ার ভান করে কপালে লেপ্টে থাকা ব্যান্ডেজটাতে আঙ্গুল ছুঁয়ে স্মিত হেসে বলল, কই বাঁচালাম? আমি তো সত্যিটাই বললাম। টুইঙ্কেল মাথা নাড়ল। ওর চোখের মনি দুটো চিকচিক করছে। না, তুমি মিথ্যে আবার বলেছ। ফুলদানিটা তো আমি তোমার মাথায় মেরেছিলাম, তাহলে তুমি কেন আমায় বাঁচালে? তোমার তো অনেক লেগেছে, তাই না? তৃষা এবার ডাইনিং চেয়ার ছেড়ে হাঁটু মুড়ে বসলো মেঝেতে, ঠিক টুইঙ্কেলের উচ্চতায়। ওর তুলতুলে গাল দুটো যেন লাল আপেলের মতো হয়ে আছে। তৃষা আলতো করে টুইঙ্কেলের কচি হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। একরাশ মুগ্ধতা নিয়ে নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৃথিবীর সব পবিত্রতা যেন এই ছোট্ট মেয়েটার চোখে মুখে মাখানো। অতঃপর খুব নরম সুরে বলল, একটুও লাগেনি। জানো তো টুইঙ্কেল, পৃথিবীতে কিছু কিছু চোট থাকে যা অন্যকে বাঁচানোর আনন্দে নিমিষেই সেরে যায়। আমি না হয় একটু বকা খেতাম, কিন্তু তোমার ওই ছোট্ট মনে ভয় দানা বাঁধলে আমার খুব কষ্ট হতো। টুইঙ্কেল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই বাড়িতে ওর জন্য শাসন আছে, নিয়ম আছে, এমনকি একাকিত্বের পাহাড়ও আছে, কিন্তু এমন নিঃস্বার্থ আগলে রাখার মানুষ বোধহয় খুব একটা দেখেনি সে। ও অস্ফুট স্বরে বলল, কিন্তু কেন? তুমি তো আমায় চেনো না ঠিক করে, আর আমি তোমাকে অনেক ব্যথা দিয়েছি। তৃষা টুইঙ্কেলের নাকের ডগায় আলতো করে একটা টোকা দিল। তারপর মিষ্টি হেসে বলল, আরে ফ্রেন্ড তো ফ্রেন্ডের জন্য এইটুকু করি, তাই না? টুইঙ্কেলের চোখ দুটো বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। টেডি বিয়ারটা বুকের সাথে আরো জোরে চেপে ধরে সে শুধালো, তুমি আমার ফ্রেন্ড? সত্যি? তৃষা ওর 2 কান টেনে দিয়ে বলল, অবশ্যই। এখন যদি তুমি রাজি হও তবে আমরা আজ থেকে বেস্ট ফ্রেন্ড। টুইঙ্কেলের মুখে এতক্ষণে এক চিলতে হাসি ফুটে উঠল। মেঘলা আকাশে এক চিলতে রোদ্দুর উঠলে যেমন দেখায়, ওর হাসিটা ঠিক তেমনই স্নিগ্ধ। ও লাজুক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আচ্ছা, তাহলে আমরা ফ্রেন্ড, পাক্কা ফ্রেন্ড।
তৃষা হাসলো। ওর মনে হলো কপালে ওই সামান্য আঘাতটার বিনিময়ে এক টুকরো জান্নাত খুঁজে পেয়েছে এই বাড়িতে। টুইঙ্কেল হঠাৎ ওর ছোট ছোট হাত দুটো দিয়ে তৃষার গাল ছুঁয়ে দিল। পরম মমতায় তৃষা ওকে বুকের মাঝে জড়িয়ে ধরল। বাইরে তখন সন্ধ্যা নামছে, আর শুকনীরের চার দেয়ালে এক নতুন সম্পর্কের বীজ অঙ্কুরিত হচ্ছে। সন্ধ্যাটা আজ শুকনীরের দেয়ালগুলোতে এক নতুন রঙের প্রলেপ বুলিয়ে দিয়ে গেল। যে মেয়েটি সারাদিন নিজের ভেতরে এক দুর্ভেদ্য দেয়াল তুলে বসে থাকতো, সেই ছোট্ট টুইঙ্কেল আজ তৃষার আঁচল ছাড়তে চাইছে না। আগন্তুক তৃষা যে কখন তার একাকিত্বের মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো নেমে এসেছে তা সে নিজেও হয়তো বুঝতে পারেনি। টুইঙ্কেলের সেই অবিশ্বাসের মেঘগুলো তৃষা স্নেহের পরশে যেন শরতের শুভ্র কাশবনের মতো হালকা হয়ে মিলিয়ে গেল। যে শিশুটি কাউকে বিশ্বাস করতে ভয় পেত, যার কাছে বড়দের শাসন মানেই ছিল এক আতঙ্কের নাম, আজ সে তৃষার কোলের ওমে খুঁজে পেয়েছে পরম নির্ভরতা। এই অল্প কয়েক ঘন্টার আলাপে তাদের মধ্যে এক অদৃশ্য বন্ধুত্বের সেতু তৈরি হয়ে গেল, যা বছরের পর বছর পাশে থেকেও অনেকে গড়তে পারে না। রাত তখন অনেকটাই গভীরে। চারিদিকে নিস্তব্ধতা চিরে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। টুইঙ্কেলকে ঘুম পাড়িয়ে তৃষা নিজের রুমে ফিরেছে কিছুক্ষণ আগে। এই অজানা নিস্তব্ধতা শুকনীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। এমন সময় আবারও ফোন দিল আর্য, তবে এবার আর ল্যান্ড ফোন নয়, ঝুমার মোবাইল ফোন মারফত সে কল করলো তার কলিজার টুকরো টুইঙ্কেলের কাছে। ঝুমা ঘুমন্ত টুইঙ্কেলের মাথার কাছে বসে সস্নেহে হাত বুলিয়ে ওর ঘুম ভাঙালো। টুইঙ্কেল চোখ কুচলে ঘুম ঘুমভাবে ঝুমার দিকে তাকাতে ঝুমা ওর হাতে তুলে ফোনখানা সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আর্য সেই গম্ভীর অথচ স্নেহার্ধ কণ্ঠস্বর ভেসে এলো। মাম্মা, ঘুমিয়ে পড়েছিলে? বাবার কণ্ঠস্বর কানে পৌঁছাতেই টুইঙ্কেলের দু চোখের ঘুম এক নিমিষে উধাও হয়ে গেল। ফোনের ওপাশে বাবার গলা পেয়ে সে ধরফর করে উঠে বসলো। ঝুমা ওর পিঠে আলতো করে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। টুইঙ্কেল ফোনের স্পিকার অন করে উত্তেজনায় আধো আধো স্বরে বলতে শুরু করলো। পাপা, তুমি জানো আজকে কি হয়েছে? আমি না একজন নতুন বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আর্য ওপাশে মৃদু হাসলো। মেয়ের কণ্ঠে এত আনন্দ, এত উচ্ছ্বসিত হয়ে মেয়েকে কথা বলতে অনেকদিন পর শুনছে সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, তাই নাকি মাম্মা? কে তোমার নতুন বন্ধু? নাম কি তার? টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠল, তারপর রহস্য করে বলল, তার নাম হলো বানি। জানো পাপা, সে না একদম ম্যাজিকের মতো। সে খুব সুন্দর করে হাসে আর আমাকে অনেক আদর করে। এমনকি বড়রা যখন আমাকে বকা দিচ্ছিল তখন বানিই আমাকে বাঁচিয়েছে। আরজেল কপালে কিছুটা ভাঁজ পড়ল। সে কিছুটা অবাক হলেও কিছুটা শান্ত স্বরে শুধালো, বানি? এটা কেমন নাম মাম্মা? টুইঙ্কেল উৎসাহ নিয়ে বলতে লাগলো, সে দেখতে খুব সুন্দর বাবা, একদম আমার ফেভারিট র্যাবিট টেডিটার মতো। আর তুমি জানো, সে আমাকে বলেছে যে সে আমার ফ্রেন্ড হবে। আর আমি ওর কপালে ব্যথা দিয়েছিলাম যে কারণে তুমি আমাকে বকেছিলে। জানো, ও কিন্তু একটু কাঁদেনি। শুধু আমার জন্য সে মিথ্যে বলেছে যাতে কেউ আমাকে বকা না দেয়। আমি ওকে খুব ভালোবাসি পাপা। ও না থাকলে আজ আমি খুব ভয় পেতাম। আর্য ওপাশে নিশ্চুপ হয়ে শুনছিল। তার মনে পড়ে গেল দুপুরের ফোনে শোনা সেই কোকিল কণ্ঠ, অপরিচিত রমণীটির কথা। টুইঙ্কেল থামলো না। সে অনর্গল তৃষার গুণগান গাইতে লাগলো। আচ্ছা পাপা, তুমি কবে আসবে? তুমি আসলে আমি তোমাকে আমার বানির সাথে পরিচয় করিয়ে দেব। সে কিন্তু অনেক ভালো পাস্তাও বানাতে পারে। আর্য ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণে সে পেশাদারি গাম্ভীর্য ফিরে এলো। সে নরম গলায় বলল, আচ্ছা মাম্মা, খুব জলদি আসবো। তোমার বানিকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ বলে দিও। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা পাপা। ফোনটা বিছানায় রেখে আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। কেবিন জানালার বাইরে অসীম অন্ধকার সমুদ্র, শুধু ইঞ্জিনের একটানা গুরুগম্ভীর শব্দ আর ঢেউয়ের আছড়ে পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আর্য এহসান আটলান্টিক মহাসাগরের গভীর একটি অত্যন্ত জটিল সার্চ অ্যান্ড রেস্কিউ মিশনের নেতৃত্বে আছে। প্রবল নিম্নচাপের কবলে পড়ে একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে, আর সেই জাহাজে থাকা 15 জন ক্রু মেম্বারকে উদ্ধার করা এখন আর্যর মূল লক্ষ্য। মাঝ সমুদ্রের বাতাসের গতিবেগ বাড়ছে, উত্তাল ঢেউগুলো যেন এক একটা পাহাড়ের মতো ফনা তুলছে। কিন্তু ক্যাপ্টেন আর্যর চোখে মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের ইস্পাত কঠিন সংকল্প। কেবিনের দরজা নক করে ভেতরে প্রবেশ করলো আর্য, সেকেন্ড ইন কমান্ড। স্যার, বাতাসের গতিবেগ আরও বাড়ছে। লাইফ বোটগুলো নিয়ে এগোতে সমস্যা হতে পারে।
আর্য উঠে দাঁড়ালো। তার নেভি ইউনিফর্মের গাম্ভীর্য অন্ধকারেও স্পষ্ট। সে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, যে কোনো মূল্যে আমাদের ক্রু মেম্বারদের কাছে পৌঁছাতে হবে। লাইভ লাইন সেট করো এবং হেলিকপ্টার স্কোয়াড্রনকে স্ট্যান্ড বাই থাকতে বলো। আমরা কাউকে সমুদ্রে ফেলে যাব না। ডেকের উপর এসে দাঁড়ালো আর্য। নোনা বাতাস আর বৃষ্টির ঝাপসা এসে লাগছে তার তীক্ষ্ণ চোয়ালে। চারিপাশে সার্চ লাইটের আলো আধারি ফুরে পথ খুঁজছে। তবে প্রতিকূলে পরিবেশের মাঝেও মস্তিষ্কে বারংবার প্রতিধ্বনিত হচ্ছে মেয়ের উচ্ছ্বসিত কণ্ঠস্বর। হৃদয় নিভৃত কোণে বারংবার প্রশ্ন জাগাচ্ছে তৃষা নামক মেয়েটি যে তার মেয়েকে নতুন করে বাঁচাতে শেখাচ্ছে। পরদিন সকালে শুকনিরে ড্রয়িং রুমের ভোরের আলো ফুটতে এক নতুন প্রাণচঞ্চল্যতা দেখা গেল। সাধারণত যে সকালে টুইঙ্কেলকে বিছানা থেকে তোলাটা একটা যুদ্ধ ছিল, আজ সেখানে চিত্রটা একদম ভিন্ন। তৃষা আজ একটু সকাল সকালই তৈরি হয়ে নিয়েছে। হালকা নীল রঙের একটা সুতি সালোয়ার কামিজ, হাতে কয়েকটা রূপলি চুড়ি। ডাইনিং টেবিলে বসে টুইঙ্কেলকে নিজের হাতে ওটমিল খাওয়াচ্ছে সে। টুইঙ্কেল আজ বেশ শান্ত। তৃষার প্রতিটা কথা সে মন্ত্রমুগ্ধের মতো শুনছে। তৃষা চামচ দিয়ে শেষ লোকমাটা খাইয়ে দিয়ে হাসি মুখে বলল, গুড গার্ল। আমার কিউটি পাই তো দেখি আজ সবটুকু শেষ করে ফেলেছে। এখন চলো চটপট ফ্রেশ হও, তারপর তোমার সেই কিউট ড্রেসটা পরে নাও। টুইঙ্কেল আবদারে সুরে বলল, বানি, তুমি কি এখনই কলেজে চলে যাবে? আর একটু থাকো না। তৃষা ওর নাকে আলতো করে একটা টোকা দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ডরা কি কখনো একে অপরকে ফাঁকি দেয়? আমি ক্লাস শেষ করেই তোমার জন্য চকলেট নিয়ে আসবো, প্রমিস। এখন জলদি রেডি হও সোনা, নইলে তোমার বানি লেট হয়ে যাচ্ছে না? তোমার লেট হয়ে যাচ্ছে বানি। সোনা। টুইঙ্কেল দ্রুত মুখে থাকা খাবারটা গিলে বলল, ওকে বানি, তুমি যাও, আমি খেয়ে নিয়েছি। তৃষা তাকে পরম মমতায় গুছিয়ে দিয়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিল। বের হওয়ার আগে টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, টাটা লিটল র্যাবিট। ঢাকা সিটি কলেজের ক্যাম্পাস তখন সরগরম। শরতের হালকা রোদ আর মেহগনি গাছের ছায়ায় ঘেরা রাস্তা দিয়ে তৃষা আপন মনে হাঁটছিল। হঠাৎ তার চলনে বিঘ্ন ঘটালো একজনের উপস্থিতিতে। করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল সায়াম আবরার, তাদের ডিপার্টমেন্টে 2 ইয়ার সিনিয়র। মেধাবী ছাত্র হিসেবে সুনাম থাকলেও তার ব্যক্তিত্বে একটা চাপা অহংকার আর জেদ আছে। ক্যাম্পাসের অনেক মেয়ে সায়ামের প্রতি দুর্বল, কিন্তু সায়ামের নজর কেন জানি জেদি মেয়েটার উপর এসেই থেমেছে। সায়াম ধীর পায়ে তৃষার সামনে এসে দাঁড়ালো। ঠোঁটে তার পরিচিত সেই বাঁকা হাসি। কি ব্যাপার তৃষা, আজ তোমাকে বেশ ফ্রেশ লাগছে, বাট কপালে ওটা কিসের ব্যান্ডেজ? তৃষা কিছুটা অপ্রস্তুত হয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। সায়ামের এই অতি উৎসাহ তার ভালো লাগে না। সে মৃদু স্বরে বলল, তেমন কিছু না, ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট। সায়াম তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার চোখের দিকে তাকালো, যেন সে সত্যটা পড়ে নিতে চায়। সে পকেট থেকে একটা চকলেট বের করে তৃষার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ব্যথাটা কি খুব বেশি? একটু সাবধান হবে না তুমি? তোমার কিছু হলে আমার। আচ্ছা থাক, আর সাবধানে দেখবো। তৃষা অস্বস্তিতে চকলেটটা নিল না। সে কাষ্ঠ হাসি হেসে বলল, ধন্যবাদ, বাট আমার এখন ক্লাস আছে, আসি। তৃষা দ্রুত পায়ে ভিড়ের মাঝে মিশে গেল। সায়াম তৃষার যাওয়ার পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আনমনে মুচকি হেসে মনে মনে বিড়বিড় করল, এতটা অবহেলা ভালো নয় ডিয়ার তৃষা। যাকে সায়াম পছন্দ করে তাকে সে নিজের করেই ছাড়ে। তৃষা ক্লাসরুমে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সায়ামের এই আচরণ তাকে দিন দিন ভাবিয়ে তুলছে। তার প্রতি সায়ামের এমন অনাকাঙ্ক্ষিত আকর্ষণ প্রথম দিন থেকে টের পেয়েছে সে। তাই সায়ামের উপস্থিতিতেও অস্বস্তি কাজ করে তার। ভাবতে ভাবতে তৃষা বসলো মেহসানার পাশে। মেয়েটা বরাবরের নেই আজও জায়গা ধরে রেখেছিল। ক্লাস শেষ হয়েছে। সবুজাবৃত উদ্যান বয়ে বসেই গল্প করছিল মেহসানা আর তৃষা। আপাদমস্তক স্ট্রেট ফরওয়ার্ড তৃষা জীবন বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেও ছেলে সঙ্গ নামক জিনিসটার সংজ্ঞা সে জানে না বললেই চলে। বড় ভাইয়ের কঠোর নিবিড়তা তাকে সে বিষয়ে তেমন উৎসাহী হয়ে ওঠার সুযোগও দেয়নি। তবে গুটি কয়েক বাল্য সখী ছিল তার চঞ্চল জীবনের সঙ্গী। তবে তাদের মাঝে এখনো অবধি তার সঙ্গে মেহসানায় বর্তমান। দুটিতে মিলে মাঠের মাঝে বাদাম চিবোতে চিবোতে বেশ খোশ গল্পে মেতেছে। মেহসানা তৃষার মুখে টুইঙ্কেলের জীবন কাহিনীর বর্ণনা শুনে বাদাম চিবোতে চিবোতে বলল, আসলে মেয়েটা এটুকু বয়সে এত বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। শি ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স ত্রিশ। তবে তুই মেয়েটাকে না দেখলে বিশ্বাস করবি না, ট্রাস্ট মি। মেয়েটা একদম খরগোশের মতো তুলতুলে। একটা মজার জিনিস কি জানিস, ও আমাকে বানি বলে ডাকে। বানি কেন? অ্যাকচুয়ালি ওর মতে আমি নাকি খরগোশের মতো, তাই। মেহসানা হেসে ফেলল। আচ্ছা, একদিন আনিস তো টুইঙ্কেলকে। তোর বর্ণনা শুনেই তো আমার দেখতে ইচ্ছে করছে ওকে। আচ্ছা আনবো না হয়, দেখিস কি তুলতুলে আর আদুরে ও। আচ্ছা আনিস। কিছুক্ষণ চুপ থেকে মেহসানা ফের বলল, টুইঙ্কেলের কথা তো বুঝলাম, কিন্তু তোর হাজবেন্ড? তৃষা ভ্রু কুচকে বলল, হাজবেন্ড মানে?
ক্যাপ্টেন? দেখ মেহু, ফার্স্ট অফ অল এই সম্পর্ক নিয়ে না তো আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আর না তো ওনার। আর সবচেয়ে বড় কথা, আমি কোনোদিন ওনাকে দেখিনি অবধি, আর উনিও আমাকে দেখেননি, তো আমাকে ওনার ওয়াইফ বলবি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ত্রিশ। তোরা কেউ কাউকে কখনো দেখিস বা ভবিষ্যতের কোনো পরিকল্পনা করিস, কিন্তু তোরা এখন ম্যারিড, 3 কবুলের পবিত্র বন্ধনে আবদ্ধ তোরা। সো এখন এই টাইপ কথা বলিস না প্লিজ। তৃষা সেখান থেকে উঠতে উঠতে বলল, আই এম নট ইন্টারেস্টেড স্পেশালি ইন দিস টপিক। আর আমি টুইঙ্কেলকে প্রমিস করে এসেছি দ্রুত ফিরতে হবে, সো বাই। তৃষার এক মুহূর্ত দাঁড়ালো না, কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে দ্রুত পায়ে গেটের দিকে এগিয়ে গেল। মেহসানা বসে রইল সেই সবুজ মাঠেই, তার হাতে থাকা অর্ধেক চিবানো বাদামগুলো অবহেলায় ঘাসের উপর পড়ে রইল। সে তৃষার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেহসানা মনে মনে বিড়বিড় করে বলল, তোর এই পালানোর স্বভাবটা একদিন তোকে বিপদে ফেলবে তৃষা। তুই মানিস আর না মানিস, আই থিঙ্ক তোর অদেখা ক্যাপ্টেনটাই হয়তো তোর জীবনের বেস্ট চ্যাপ্টার হয়ে লেখা আছে। কালস্রোতের অমোঘ নিয়মে দিনগুলি যেন শ্রাবণের মেঘের মতো একের পর এক ভেসে গেল। দেখতে দেখতে দুটি মাস মহাকালের গর্ভে বিলীন হয়েছে। এই সুদীর্ঘ সময়ে শুকনীরের দেয়ালগুলো অনেক নতুন গল্পের সাক্ষী হয়েছে। তৃষা আর টুইঙ্কেলের সেই অসম বয়সের বন্ধুত্ব এমন এক নিবিড় মায়া রূপ নিয়েছে। যে বাড়িটা একসময় নিস্তব্ধতা চাদরে ঢাকা ছিল, সেখানে এখন মাঝে মাঝে তৃষার খিলখিল হাসি আর টুইঙ্কেলের আধো আধো কথার কলকাকলি শোনা যায়। তৃষা যেন নিজের অজান্তে এই বিরান মরুভূমিতে এক পশলা বৃষ্টি ন্যায় নেমে এসেছে। আজ বাংলার পঞ্জিকায় ফাল্গুনের শেষাশেষি, বসন্তের বিদায় বেলা সমাগত, অথচ প্রকৃতির বুকে তার রেশ এখনও টাটকা। শিমুল পলাশের লাল আভা হয়তো রাজধানীর যান্ত্রিকতায় তেমন চোখে পড়ে না, কিন্তু বাতাসে এক ধরনের অস্থিরতা আছে যা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। দুপুরের তপ্ত রোদে একটু ম্লান হতেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে, যেন চৈত্র আসার আগে এক আগাম কালবৈশাখীর মহড়া চলছে। ঠিক এমন এক মেঘলা দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল একটি বিশালাকার লৌহপক্ষী। ইঞ্জিনের গর্জন থামতে যাত্রীদের নামার তোড়জোড় শুরু হলো। সেই ভিড়ের মাঝে সুঠামদের এক পুরুষ ধীর পায়ে বেরিয়ে এলেন, পরনে নীল রঙা শার্টের হাতা গুটানো, চোখে ডার্ক সানগ্লাস। বিমানবন্দরের লাউঞ্জে আসতেই বাইরে তপ্ত বাতাসের ঝাপটা আর্যর মুখে লাগলো। সে একবার থামলো, চশমাটা খুলে চারিপাশটা দেখলো। দীর্ঘ 2 মাস পর নিজের দেশের মাটি ছুঁয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে মনে। এবার তার ফেরার কথা ছিল আরও দিন 10 পরে, কিন্তু ওই সমুদ্রের একঘেয়েমি আর মেয়ের জন্য হাহাকার করা মনটা তাকে আর আটকে রাখতে পারল না। কাউকে এক বিন্দু আভাস না দিয়ে এক প্রকার লুকোচুরি খেলে সে আজ দেশে ফিরেছে। উদ্দেশ্য একটাই, তার ছোট্ট মাম্মামটাকে এক মস্ত বড় চমক দেওয়া। ফোন করে খবর দিলে হয়তো সে হই হই করে এয়ারপোর্টে চলে আসতো, কিন্তু আর্য চাইল তার এই ফিরে আসাটা হোক একদম নিভৃতে, ঠিক যেন ঝড়ের আগে শান্ত বাতাসের মতো। কিছুক্ষণ পর গাড়ি আসতেই সে গাড়িতে উঠে আর্য শুকনীরের দিকে রওনা হলো। চৈত্রের আগাম বার্তা নিয়ে আকাশের কোণে আজ মেঘের ঘনঘটা। দুপুরে তপ্ত রোদকে আড়াল করে এক মায়াবী অন্ধকার যেন শুকনীরের আঙিনায় বাসা বেঁধেছে। ঠিক এমন সময় বাড়ির সদর দরজায় এসে থামলো আর্যর গাড়ি। 2 মাসের সমুদ্র অভিযান শেষ করে আর্য যখন গাড়ি থেকে নামলো, তখন ঝোড়ো হাওয়ায় গাছের পাতাগুলো এক অদ্ভুত মন্দ্র স্বরে কথা কয়ে উঠছে। আর্য চারিদিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। এই 2 মাসে শুকনীরের রূপ যেন আগাগোড়া বদলে গিয়েছে। অযত্নে পড়ে থাকা টবগুলোতে আজ ফুলের হাসি, আর বারান্দার কোণে লতানো মাধবী লতাগুলোতে পরম আদরে ঘরের দেয়াল জড়িয়ে ধরেছে। বাড়ির বিষণ্ণ গাম্ভীর্য কাটিয়ে এক চিলতে প্রাণের স্পন্দন যেন প্রতিটা ইট পাথরে মিশে আছে। আর্যর মনে হলো এ যেন এক অচেনা অথচ অতি আপন গৃহ। বাড়ির ভেতরে পা রাখতে আর্যর কানে এলো এক সুমধুর কোকিল কণ্ঠের তান। মেঘলা দিনের বিষণ্ণতাকে ছাপিয়ে কোনো এক বিরোহিনী গাইছে। সেই গানের সুরের সাথে মিশে আছে টুইঙ্কেলের মুক্তঝরা হাসির শব্দ। মেয়েটা খিলখিল করে হাসছে আর উচ্ছ্বাসে চিৎকার করে বলছে, বানি বানি, আমি এখানে, ক্যাচ মি ইফ ইউ ক্যান, বানি। আর্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। যে মেয়েটি কথা বলতে ভুলে গিয়েছিল, তার মুখে এই চপলতা আর সেই কোকিলকণ্ঠী রমণীর গান সব মিলে এক মায়াবী ঘোর তাকে আচ্ছন্ন করলো। ভেতরটা আলো আধারিতে চেয়ে আছে। আর্য ড্রয়িং রুমের ভেতরে পা রাখতেই আচমকা কেউ একজন এসে তাকে 2 হাতে শক্ত করে জাপটে ধরল। এক উচ্ছল নারী কণ্ঠ উল্লাসে চিৎকার করে বলে উঠল,
আই গট ইউ কিউটি পাই। এবার কোথায় পালাবে শুনি? আর্য স্তম্ভিত, চূড়ান্ত আশ্চর্যে নির্বাক। তার সুঠাম দেহের উপর আছড়ে পড়ায় অকাল বসন্তের ঝাপটা সামলাতে সে হিমশিম খাচ্ছে। ওদিকে তৃষার চোখের উপর কালো কাপড়ের বাঁধন। সে ব্লাইন্ড ম্যানস বা আমাদের চিরচেনা কানামাছি খেলায় মত্ত। সে ভাবলো টুইঙ্কেলকে ধরে ফেলেছে, কিন্তু পরক্ষণে তার হাতের স্পর্শে এক পেশিবহুল বলিষ্ঠ দেহের উপস্থিতি টের পেয়ে তৃষা থমকে গেল। এ তো তার ছোট্ট টুইঙ্কেল নয়। তৃষা দ্রুত চোখের বাঁধন খুলে ফেলল। বাঁধন আলগা হতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে তার চোখের পলক স্থির হয়ে গেল। নীল শার্টের হাতা গুটানো, তামাটে গায়ের রং আর সেই তীক্ষ্ণ চাহনিতে এক অচেনা পুরুষ। তবে তৃষা দমে যাওয়ার পাত্রী নয়। তার মনে লজ্জার লেশমাত্র নেই, বরং এক অজানা আশঙ্কায় তার চোখ মুখ কঠিন হয়ে উঠল। সুঠাম দেহের এই আগন্তুককে অসময়ে বাড়ির ভেতর দেখে সে ভাবল হয়তো কোনো চোর বা দুষ্কৃতিকারী সুযোগ বুঝে ঢুকে পড়েছে। তৃষা 2 পা পিছিয়ে গিয়ে রণচণ্ডী মূর্তিতে চিৎকার করে উঠল, কে আপনি? এই ভর দুপুরে চোরের মতো বাড়ির ভেতর ঢুকে কি করছেন? সাহস তো কম নয় আপনার। দাঁড়ান, আমি লোক ডাকছি। আর্যের বিস্ময়ে সীমা রইল না। নিজের বাড়িতেই তাকে চোর অপবাদ শুনতে হবে তা সে কল্পনাও করেনি। সে কিছু বলতে যাবে ঠিক তখনই সোফার আড়াল থেকে এক চিলতে হাসির ঝিলিক দিয়ে বেরিয়ে এলো ছোট্ট টুইঙ্কেল। সে এক দৌড়ে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরল। আনন্দের অতিশয্যে তার 2 চোখ তখন চিকচিক করছে। সে খুশিতে ডগমগ হয়ে চেঁচিয়ে উঠল, পাপা পাপা, তুমি এসে গেছো? তৃষা যেন আকাশ থেকে পড়ল। তার সেই উদ্ধত তর্জনী মাঝপথে থেমে গেল। স্তম্ভিত হয়ে অস্ফুট স্বরে সে প্রশ্ন করল, পাপা? টুইঙ্কেল, ইনিই তোমার বাবা? টুইঙ্কেল আর্যর কোল ঘেঁষে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে বলল, হ্যাঁ বানি, ইনি তো আমার পাপা। জানো তো, আমার পাপা নেভি ক্যাপ্টেন আরজ এহসান। মুহূর্তের মধ্যে তৃষার সমস্ত তেজ জল হয়ে গেল। যে মানুষটিকে সে এতক্ষণ চোর বলে সম্বোধন করছিল তিনি এই শুকনীরের মালিক। অপমানে আর লজ্জায় তৃষার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। তার ইচ্ছা করছিল মাটির সাথে মিশে যেতে। সে মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আমি আমি আসলে চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আর্যর মুখে তখনও সেই গাম্ভীর্য লেগে আছে। সে টুইঙ্কেলকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। হয়তো লোকটা কিছু বলবে না, কিন্তু অনুশোচনায় মাথা নত হয়ে আসছে তৃষার। সে ফের বলল, সরি, বলেছিলাম, আমি তো ভাবিনি আপনি আজই ফিরবেন। আর্য টুইঙ্কেলের জোড়াজুড়ি এবার এক ঝলক পিছনে ঘুরল। তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে না চাইতেও শান্ত স্বরে বলল, নিজের বাড়িতে এমন অভ্যর্থনা পাবো তা আমিও বোধহয় ভাবিনি। বাইরে তখন হঠাৎ বৃষ্টির পতন শুরু হয়েছে। গ্রামীণ সেই টিনের চালে বৃষ্টির ছন্দিত শব্দের মতোই তৃষার হৃদয় স্পন্দন বেড়ে গেল। আজ যেন বসন্তের মাঝে এক পশলা অকাল বৃষ্টির সব হিসেব ওলটপালট করে দিল। শুকনীরের বাতায়নে আজ রজনী নেমেছে এক মায়াবী মেঘের ঘুমটা টেনে। অন্তরিক্ষের অধিপতি শশাঙ্ক আজ মেঘদস্যুদের প্রগল ভতায় গগনপটে লুকায়িত। তার রূপালী আভার বদলে চারিদিকে এক ঘনশ্যাম অন্ধকারের রাজত্ব। বহির্দ্বারে বৃষ্টির অবিশ্রান্ত রিমঝিম শব্দ এক উদাসীন সুরে জাল বুনে চলেছে। ভিতরে ডাইনিং টেবিলের উপর ঝোলানো ঝাড়বাতির মৃদু হলদে টালে এক অপূর্ব স্নিগ্ধতা বিরাজমান। দীর্ঘ 2 মাস পর আর্য নিজের গৃহকোণে অন্ন গ্রহণে বসেছে। টেবিলের উপর সযত্নে সাজানো ধোয়া ওঠা সাদা ভাত, ইলিশের সুবাসিত ঝোল আর তৃষার হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হরেক পদের ব্যঞ্জন। তৃষা আজ বড় কুণ্ঠিত। তার সেই দুপুরের প্রখর তেজ এখন শরতের মেঘের মতো শান্ত। সে অতি সন্তর্পণে আর্যর পাতে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু একবারও সাহস করে সে তীক্ষ্ণ চোখের পানে তাকাতে পারছে না। আর্য নির্বাক। তার তামাটে চেহারায় গাম্ভীর্যের আড়ালে এক সুপ্ত বিস্ময় হয়তো। টুইঙ্কেল আজ মহা খুশি। সে পাপা আর তার প্রিয় বাণীর মাঝখানে বসে খিলখিল করে হেসে উঠছে মাঝে মাঝে। সে হাসির হিল্লোলে রাতে নিস্তব্ধতা যেন বারবার ভেঙে যাচ্ছে। বৃষ্টির ছাট এসে লাগছে জানালার কাছে, শব্দ তুলছে রিনিঝিনি। গত কয়েক মাসে টুইঙ্কেলের এক বিচিত্র স্বভাব তৈরি হয়েছে। তার প্রিয় বাণীর কোমল হাতের গ্রাস ছাড়া সে আর কিছুতে অন্য মুখে তুলতে চায় না। তাই তৃষা আজ একদিকে আর্যর পাতে খাবার তুলে দিচ্ছে, অন্যদিকে পরম মমতায় টুইঙ্কেলকে খাইয়ে দিচ্ছে। টুইঙ্কেল তৃষার হাতে নলা মুখে দিয়ে চোখ বুজে আয়েশ করে বলল, পাপা দেখো তো, বানি কত সুন্দর রান্না করে, কি টেস্ট না পাপা। আর্য আর চোখে একবার তৃষার অবনত মুখের দিকে তাকালো। তৃষা তখন ইলিশের কাটা বাজতে ব্যস্ত। আর্য ধীরস্বরে উত্তর দিল, হ্যাঁ মাম্মাম, বেশ টেস্টি হয়েছে। টুইঙ্কেল এতেই সন্তুষ্ট হলো না। সে বাবার দিকে নিজের নীলাভ চোখের ডাগর দৃষ্টি মেলে বলল, শুধু টেস্টি নয় পাপা, অনেক বেশি ইয়াম্মি। জানো তো, বানি রোজ আমার জন্য কত নতুন নতুন খাবার বানায়। হঠাৎ করেই টুইঙ্কেল তৃষার একটা হাত টেনে নিয়ে তাতে একটা পুতপুত শব্দে চুমু খেলো। তারপর আর্যের দিকে তাকিয়ে আবদার করে বলল, এবার তুমিও একটা কিস করো পাপা।
মুহূর্তের মধ্যেই যেন ঘরের বাতাস স্তব্ধ হয়ে গেল। তৃষা আর আর্য দুজনেই হচকিত নয়নে পরস্পরের দিকে তাকালো। চারজোড়া চোখ যেন বিস্ময়ে বিস্ফোরিত, চূড়ান্ত আশ্চর্যান্বিত। তৃষা বাক্য হারিয়েছে। সে অস্ফুট স্বরে বলল, টুইঙ্কেল, এসব কি বলছো হানি? টুইঙ্কেল দমবার পাত্রী নয়, সে জেদ ধরে বসলো। কেন বাবা? আমি তো ফোনে দেখেছি তো, কেউ অনেক টেস্টি ফুড রান্না করলে তাকে থ্যাংক ইউ বলে হাতে কিস করতে হয়, তুমি কেন করবে না? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, মাম্মাম, ওটা তো বড়দের, মানে এভাবে হয় না। কিন্তু টুইঙ্কেলের সে একই কথা। তার চোখে জল টলমল করে উঠল। সে চেয়ার ছেড়ে নামার উপক্রম করে বলল, না, তুমি করো, না করলে আমি আর একটা ভাতও খাবো না। তৃষা তাকে বোঝানোর ব্যর্থ প্রচেষ্টা করলো। ফের এমন করে না কিউটি পাই। না বানি, বাবা প্লিজ। আর্য গম্ভীর মুখে চেয়ে আছে। তার দৃষ্টিতে বোঝা যাচ্ছে কতটা বিরক্ত সে। তৃষা নিজেরও বড্ড বিরক্ত লাগছে। টুইঙ্কেল এক পর্যায়ে এবার রীতিমতো গাল ফুলিয়ে চেয়ার থেকে নামার উপক্রম করলো। তার ডাগর চোখে অভিমানের মেঘ জমেছে। আর্যর দিকে তাকিয়ে সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, পাপা পচা, তুমি বানিকে থ্যাংক ইউ বলবে না? বানি আমার জন্য রোজ কত কষ্ট করে, আমার কত আদর করে, তুমি তো কিছুই জানো না। আর্য পরিস্থিতি সামলাতে গম্ভীর গলায় বলল, মাম্মাম জেদ করো না, আমি তো বললামই খাবার খুব টেস্টি হয়েছে, ওটাই তো থ্যাংক ইউ। না, এভাবে না, আমি ইউটিউবে দেখেছি প্রিন্সরা প্রিন্সেসদের হাতে কিস করে থ্যাংক ইউ বলে। বানি তো আমার প্রিন্সেস, তুমি কেন করবে না? টুইঙ্কেলের যুক্তি শুনে আর্যর কপালে 3 স্তরের ভাঁজ পড়ল। সে অসহায়ভাবে একবার তৃষার দিকে তাকালো। তৃষা লজ্জা বিরক্তি বিস্ময়ে এক প্রকার কুকড়ে যাচ্ছিল। সে নরম গলায় বলল, মাই সুইট ক্যান্ডি টুইঙ্কেল, ওটা তো গল্পের বইতে হয়, আমরা তো আর গল্প না, তাই না? তুমি প্লিজ খেয়ে নাও কিউটি, তুমি না আমার লক্ষ্মী মেয়ে। না, একটু লক্ষ্যে হব না আমি। পাপা যদি তোমাকে আদর না করে তবে আমি আজ থেকে পাপার সাথে আড়ি। পাপা আবার জাহাজে চলে যাক, আমি আর কথাও বলবো না। আর্য দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, সমুদ্রের বিশাল ঢেউ সামলানো সহজ, কিন্তু এই 5 বছরের মেয়ের আবদার সামলানো হিমালয় জয়ের চেয়েও কঠিন। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, মাম্মাম, এটা ঠিক হচ্ছে না, বড়রা এমন করে না। কেন করবে না? তুমি আমায় করো না, বানিকেও করো, বানি তো আমার বেস্ট ফ্রেন্ড। তৃষা দেখলো আর্যর মুখটা বিরক্তিতে আর অস্বস্তিতে কেমন কালচে হয়ে উঠেছে। সে আর্যর দিকে না তাকিয়ে টুইঙ্কেলকে বলল, কিউটি পাই, পাপা তো অনেক টায়ার্ড, উনি জার্নি করে এসেছেন তো, তাই ওনার এখন এসব ভালো লাগছে না। কাল পাপা তোমায় অনেক গিফট দেবে, তখন সব ঠিক হয়ে যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খাও। নো নো নো। টুইঙ্কেল এবার চিৎকার করে কেঁদিয়ে দিল। পাপা বানিকে পচা ভাবছে, তাই পাপা আদর করবে না, আমি কিচ্ছু খাবো না। মেয়ের চোখের পানি দৃষ্টিগত হতেই আর্য সমস্ত গাম্ভীর্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে বুঝলো এই জেদ না মেটানো পর্যন্ত আজ রাতে সুখ নিরে আর শান্তি ফিরবে না। সে চেয়ার ছেড়ে ধীর পায়ে তৃষার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষা আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতর ড্রাম বাজাচ্ছে। আর্যর উপস্থিতির উষ্ণতা সে অনুভব করতে পারছে। আর্য খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। ও আসলে না বুঝে যে ধরেছে। তৃষা তাকে আশ্বস্ত করে বলল, নো ইটস ওকে। আর্য এক দীর্ঘশ্বাস ফেলে প্রথমে টুইঙ্কেল পরপর তৃষার দিকে তাকালো। তৃষার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। লজ্জায় আর কুণ্ঠায় সে যেন নিজের ভেতরে সে ধীরে যেতে চাইছে। আর্য অতি সন্তর্পণে তৃষার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। আর্য সেই স্পর্শে তৃষার ক্ষীণ কায়া বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কম্পিত হলো। ভয় আড়ষ্টতার মিশ্র অনুভূতিতে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। আর্যর উষ্ণ নিঃশ্বাস যখন তৃষার হাতের পিঠে স্পর্শ করতে যাবে, ঠিক সেই মহেন্দ্রক্ষণে সব নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বেজে উঠল তৃষার ফোন। আকস্মিক সেই কর্কর শব্দের ঝনঝনে যেন এক নিমিষেই ঘরে জমাটবদ্ধ অস্বস্তিকর কুয়াশাটাকে চুরমার করে দিল। দুজনার ঘোরের জালে ছিঁড়ে গেল এক লহমায়। আর্য থেমে দাঁড়িয়ে পড়ল। তৃষা তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে কাঁপতে থাকা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখল মেহসানার নাম। তৃষা মনে মনে মেহসানাকে হাজারবার ধন্যবাদ জানালো। এই একটা ফোন কল যেন তাকে এক চরম লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। মেহসানা হয়তো জানেও না তার এই অসময়ের ফোনটা তৃষার জন্য কতটা শান্তি এনেছে। তৃষা কোনো মতে কাপা গলায় বলল, কিউটি পাই, দেখো মেহসানা মিমি ফোন করেছে, আমি একটু কথা বলে নিই। বলে সে আর আর্য চোখের দিকে তাকালো না, সাহস করলো না।
এক প্রকার প্রায় দৌড়ে ডাইনিং রুম থেকে বারান্দার দিকে চলে গেল। বাইরে তখন বৃষ্টির বেগ বেড়েছে কিঞ্চিত, কিন্তু তৃষার মনে হচ্ছিল তার গালে তপ্ত আগ্নেয়গিরি নেভাতে এই বৃষ্টিও বোধ হয় যথেষ্ট না। ওদিকে আর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার অবাধ্য হৃৎপিণ্ডটা তখনও এক অদ্ভুত ছন্দে নেচে চলেছে। মোহসেনার এই অসময়ের ফোন কলটায় যেন আজকের মতো এক পশলা অকাল বসন্তের সমাপ্তি ঘোষণা করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।